হ্যাঁ, ওকে। ওই তালিকাটা খুবই গুরুত্বপূর্ণ আর কি, হ্যাঁ। আচ্ছা, আমরা প্রথমে যেটা আলোচনায় আজকে থাকবো সেটা হলো যে আমাদের সবাই আপনারা জানেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে কয়টা প্রশ্ন থাকবে বলেন? সুনির্দিষ্ট একটা প্রতিকার আইন থেকে, একটা একটা প্রশ্ন থাকবে। প্রতিকার আইন থেকে, দুইটা প্রশ্ন, আইন একটা প্রশ্ন থেকে দিত। একটা প্রশ্ন থাকবে, ঠিক আছে। সেখান থেকে একটা আর দেওয়ানি থেকে দুইটা। হ্যাঁ, এই আমরা টোটাল দেওয়ানিতে তিনটা। আসতেছি না, সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে প্রশ্ন থাকবে একটা, ঠিক আছে। এখন আমরা একটু মানে পড়া শুরু করার আগে আমরা একটু বিগত বছরের প্রশ্নগুলো দেখব যে এখান থেকে কি কি প্রশ্ন আসছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। দেখেন, এটা হচ্ছে 2023 সাল। 23 সালে আমাদের প্রশ্ন আসছে কোন কোন চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়। কথা ক্লিয়ার? আচ্ছা, বলেন তো কোন কোন চুক্তিগুলো সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়। এটা কত নম্বর ধারায় বলা আছে? 21-এর ক ধারায়, না 21 ধারায়, 21 21 ধারা, ধারায়। 21 ধারা, 21 ধারা। স্যার 21 ধারায়। আচ্ছা, 21 ধারাতে বলা আছে যে কোন কোন চুক্তিগুলো সুনির্দিষ্ট। আচ্ছা, ওকে, তাহলে আমরা ধরে নিলাম যে 2023 সালে প্রশ্ন আইছে, আসছে ধারা কত থেকে? 21 থেকে, তাই তো? সবাই কিন্তু মনে জি থাকবে, স্যার। মনে রাখবেন। এক। দ্বিতীয় নম্বর আমাদের দেখেন, সেকেন্ড যে প্রশ্নটা আমাদের আসছে এর পরে, সেটা হচ্ছে পিতা, এখানে একটা আরজি মুসাবিদা আসছে, ড্রাফটিং আসছে, ঠিক আছে। সম্পত্তি ভাগ বটোয়ারা নিয়ে একটা আরজি মুসাবিদা একটা আপনার এখানে আসছে, তো এটা তো কোনো সুনির্দিষ্ট প্রতিকারের কোনো ধারার সাথে যুক্ত না, বলেন যুক্ত? না। তাহলে এটা আমরা বাদ দিলাম। তাহলে একটা আসছে রচনামূলক প্রশ্ন আসছে ধারা 21 থেকে। আচ্ছা, এরপরে আমরা 2022 সালের প্রশ্নটা দেখি, 22 সালেটা, হ্যাঁ। এখানে দেখেন প্রশ্ন আইছে নিষেধাজ্ঞা মঞ্জুর বা না মঞ্জুরের ক্ষেত্রসমূহ উদাহরণ সহ ব্যাখ্যা করুন। তাহলে এইটা আইছে আমার কি, ধারা 54 ও ধারা 56। 100। নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা মঞ্জুর ও না মঞ্জুর এর ক্ষেত্রসমূহ, ঠিক আছে, গেল। আচ্ছা, এরপরে আমাদের আসছে পরীক্ষায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সৌন্দর্য বর্ধনের জন্য কে এর বাড়ির সামনে সরকারি রাস্তার পাশে ফুল বাগান করার উদ্যোগ নেই। এতে কে এর বাড়ির সামনে পূর্বোক্ত রাস্তাটি সংকুচিত হয়ে যেতে পারে। কে উক্তরূপ সৌন্দর্য বর্ধনের কাজ স্থগিতের জন্য নিষেধাজ্ঞার প্রার্থনায় মকদ্দমা দায়ের করতে চান? কে নিষেধাজ্ঞা পেতে পারেন কি? সংশ্লিষ্ট বিধানের আলোকে উত্তর দিন। এখন আপনারা বলেন এই প্রশ্নটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন অংশ থেকে আসছে? 56 ধারা ধারা থেকে 56 আসছে। 56 নয়, ধারা থেকে আসছে। হ্যাঁ। তার বিরুদ্ধে মামলা করতে হবে না। স্যার 56 ধারা ধারা থেকে 56। আসছে। 54 ধারা স্যার। আচ্ছা, প্রথম কথা এইটা আসছে আমাদের নিষেধাজ্ঞার যে অধ্যায়টা আছে সেখান থেকে, তাই না? এবার এখান থেকে একটা জিনিস বোঝেন,
প্রথম প্রশ্নটা আছে কিন্তু রচনামূলক, এবং রচনামূলক প্রশ্নের উপর ভিত্তি করেই খ নম্বর যে প্রশ্নটা, সেটা কিন্তু একটা ঘটনা নির্ভর বা ফ্যাক্ট বেস প্রশ্ন দেওয়া হয়েছে, রাইট? যদি আপনি নিষেধাজ্ঞা মঞ্জুর বা না মঞ্জুরের ক্ষেত্রসমূহ যদি আপনি বোঝেন, তাহলে আপনি এখানে যে প্রবলেমেটিক প্রশ্নটা আসছে, এটাও কিন্তু আপনি বুঝবেন। আর যদি আপনি রচনামূলক প্রশ্ন যদি আপনি না বোঝেন, তাহলে কিন্তু আপনি এই প্রশ্নের উত্তর করতে পারবেন না। কেন পারবেন না আমি আপনাদের বলি। ধরেন, আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 54-56 ধারাতে বলা আছে যে সরকারের কার্য স্থগিত করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না, যায়? না না স্যার। স্যার যায় না। তাহলে এইখানে যে রাস্তার সৌন্দর্য বর্ধনের যে কাজটা, মানে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সৌন্দর্য বর্ধনের জন্য কে এর বাড়ির সামনে সরকারের রাস্তার পাশে ফুল বাগান করার উদ্যোগ নেই, ঠিক আছে? এই উদ্যোগটা, এটা কি সরকারি কার্য না? জি স্যার। তাহলে এইখানে কি নিষেধাজ্ঞা চলবে? না স্যার। তাহলে আপনি 56 বুঝলে এটাও কিন্তু বুঝবেন। আর একটা কথা আছে, যে জমিতে এই আপনার হচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য ফুল বাগান লাগানো হবে, সেই জমিতে এখানে যিনি নিষেধাজ্ঞা চাচ্ছে কে বলেন তো? কে? কে এর কি কোনো ব্যক্তিগত স্বার্থ আছে? না মানে কে স্যার। কি ওই জমির মালিক? না স্যার। তাহলে যে জমিতে আপনি মালিক না, যে জমিতে আপনি দখলে নাই, সেই জমির বিষয়ে কি আপনি সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইতে পারবেন? না স্যার। তাহলে দেখেন, আপনি যদি 54-56 যদি বোঝেন, তাহলে আপনি এই উদাহরণটা বুঝবেন, ঠিক কিনা? জি স্যার। এখন একটা জিনিস এখানে বোঝেন সবাই, এই যে উদাহরণটুকু আমি ব্যাখ্যা করলাম, এইটা ব্যাখ্যা করতে যে আমার কি নতুন করে কোনো কিছু পড়া লাগলো? না স্যার। মানে আমি কি এখন এমন কিছু করলাম যে আমি আরো অনেক কিছু পড়লাম, পড়ে এসে তারপর এটা সমাধান করলাম? না, আমার যে জ্ঞান আগে ছিল, সেই জ্ঞান দিয়ে কিন্তু আমি এটা কি করলাম, উত্তর করলাম। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে আপনারা যে বলতেছেন যে স্যার আমি কি এমসিকিউ পড়বো নাকি রিটেন পড়বো, এই যে আপনাদের ভিতরে এই সমস্যাটা তৈরি হয়েছে ফেসবুকের কারণে। কেন বলতেছি? সবাই সবাই রাগ করেন না, সবাই বিষয়টা বোঝেন। এইখানে যে উদাহরণটা দিছে, এই উদাহরণটা কি কোনো বইয়ে আছে? আছে বলেন, আছে? যিনি না স্যার। প্রশ্নকর্তা, তিনি তার তিনি তার মন থেকে এই উদাহরণটা বানিয়ে দিছে, ঠিক কিনা? তাহলে এই উদাহরণটা আপনার পরিবর্তন হতে পারে, অন্য উদাহরণ দিতে পারে, কিন্তু আপনার জ্ঞান যেটা, যেটা, আইনটা কি পরিবর্তন হয়েছে? না স্যার। তাহলে আপনারা আইনটা যদি আপনি জানেন, তাহলে আপনি এই ফ্যাক্ট বেস প্রবলেমেটিক কোশ্চেন এটাও আপনি পারবেন। আমার কথার সাথে কি আপনারা একমত? জি স্যার। জি স্যার। তাহলে আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, আপনারা জ্ঞানী। কিভাবে জ্ঞানী? আপনারা অলরেডি কিন্তু যখন আইন পাঠ এমসিকিউ পড়েছেন, তখন আপনারা কি এই কোন কোন ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর হয়, কোন কোন ক্ষেত্রে মঞ্জুর হয় না, এইগুলো কি আপনারা 54-56 ধারাতে পড়েন নাই? জি স্যার। পড়েছি। পড়ছেন। ওই সময় তো হুবহু মুখস্থ করেন নাই, কিন্তু এখন যদি রচনামূলকভাবে লিখতে হবে, তাই এই টপিকসটা এখন আপনাদের মুখস্থ করা লাগবে। কথা ঠিক কিনা বলেন? জি স্যার। জি। আর প্রবলেমেটিক প্রশ্নটা কি আসবে, এটা তো আমরা বলতে পারবো না। এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? বিগত বছরে যা আইছে আর বইয়ে যে উদাহরণ দেওয়া আছে, এইগুলো একটু সমাধান করা। কথা ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। রাইট। ওকে, আমি পরে আসতেছি। এরপরে আমরা 2021 সালে যাই। দেখেন, 21 সালে আমাদের প্রশ্ন আসছে, চুক্তি সংশোধন ও রদকরণের ক্ষেত্রসমূহ উদাহরণ সহ আলোচনা করুন। চুক্তি সংশোধন আর রদকরণ, তাই না? জি স্যার। আচ্ছা, এইটা একটু লিখিনি, যে সকল ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না। এটা হচ্ছে কত সালে? 2023 সালে, ঠিক কিনা? জি স্যার। আর এইটা হচ্ছে কত সালে? 22 সালে। 2022 সালে। 2022। আচ্ছা, এরপরে আমার 2021-এ কি আইছে? চুক্তি সংশোধন ও চুক্তি রদকরণ। বলেন, এটা কত কত
ধারাতে আছে বলেন? স্যার 31, 35। 35 আর ধারা yes, 31 ও ধারা 35, হ্যাঁ, ঠিক না? 31 আর 35 2000 কত সালে আইছে? 21 সালে আইছে, ঠিক না? এবার আপনারা বলেন স্যার, ঠিক আছে, আপনারা বলেন, যারা এমসিকিউ পরীক্ষার সময়, যারা এমসিকিউ, প্লিজ কথা বললে ভাই আমি তাকে বের করে দেবো। কথা বলে মিউট করে কথা বলবেন। আমার কথা শোনেন, সময় কিন্তু আপনাদের হাতে খুব কম। বি সিনসিয়ার। হ্যাঁ হ্যাঁ, সবাই শোনেন। আপনারা যারা এমসিকিউ সময় শর্টকাটে পড়েছেন তাদের ক্ষেত্রে এখন একটু সমস্যা হয়ে যাবে। কেন সমস্যা হয়ে যাবে? কারণ আপনি ডিটেল না পড়ার কারণে এখন আপনার নতুন করে আবার জিনিসটা পড়তে হবে। চুক্তি সংশোধনের কারণগুলো কি কি, এটা আমাদের আইন পাঠ এমসিকিউ বই ছিল, রিটেন বইও আছে, একই আলোচনা, আলোচনার কোনো ভিন্নতা নাই। চুক্তি রদ হয় কখন? চুক্তি রদ হয় আপনার যদি চুক্তিটা যদি বাতিলযোগ্য হয় বা অবসানযোগ্য হয়, বা চুক্তিটা যদি আপনার চুক্তি অনুযায়ী যে টাকা দেওয়ার কথা আছে সেই অনুযায়ী আপনি টাকা দেন নাই, ঠিক আছে, সে টাকা দেওয়ার দিনটা পার হয়ে গেছে, বিশেষ করে লিজের ক্ষেত্রে এরকম ধরনের কথা, বা চুক্তি বলবতের ক্ষেত্রে, চুক্তি বায়না চুক্তি বলবতের ক্ষেত্রে এরকম পরিস্থিতি তৈরি হতে পারে, ঠিক আছে। তো এই যে 35 ধারা এবং 31 ধারার ওই যে উপাদানগুলো, চুক্তি রদ করার উপাদান বা চুক্তি সংশোধনের উপাদান, ওটা আপনি এমসিকিউ যদি ভালো করে, আইন পাঠ এমসিকিউ তে তা লেখা আছে, যদি ওইটা যদি আপনার ঠিকমতো পড়া থাকে আপনি এটার উত্তর করতে পারবেন। যা হোক, এরপরে আমাদের দেখেন, এর পরবর্তী আমি ডিটেলে পরে আসবো। প্রশ্নটা সবাই শোনেন। এক্স ওয়াই এর সাথে চুক্তি করেন যে এক্স 12 মাস ওয়াই এর থিয়েটারে গান করবেন। কত মাস? 12 মাস। এবং এক্স উক্ত সময়ে অন্য কোথাও গান করবেন না। চুক্তিটি পালন করতে এক্স চুক্তিটি পালন করতে অনীহা প্রকাশ করেন। চুক্তিটি বলবৎযোগ্য কি? সংশ্লিষ্ট আইন উল্লেখে ওয়াইকে উপযুক্ত পরামর্শ দিন। বলেন তো এইটা, এইটা কত নম্বর ধারা থেকে আসছে বলেন? স্যার এটা 57, বলবৎযোগ্য না। 57 দ্বারা। আচ্ছা, এবার আপনারা বোঝেন, সবাই বোঝেন এই প্রশ্নটা কি আমাদের কমন না কমন না, মানে এই উদাহরণটা কি আমরা কোথাও পড়েছি? জি স্যার পড়েছি স্যার। আচ্ছা, এই এদের উদাহরণটা কিন্তু, ব্যক্তি সবাই শোনেন, এই আমি বলতেছি, সবাইকে শুনতে দেন, যারা পারেন সবাই শোনেন, হ্যাঁ। এই উদাহরণটা কিন্তু সরকারি গেজেটে, মানে সুনির্দিষ্ট পত্রিকার যে আইনটা, সেই আইনের মূল আইনেই এটা বলা আছে, কিন্তু মূল আইনে কিন্তু এই উদাহরণের কিন্তু কোনো ব্যাখ্যা নেই, আছে? নাই। এইটার ব্যাখ্যাটা কিন্তু আমাদের যে আইন পাঠ এমসিকিউ বই, সেখানে যে 57 ধারা যেটা লেখা আছে, ওইখানে কিন্তু এটার ব্যাখ্যা দেওয়া আছে। আপনারা যারা এমসিকিউ পড়ছেন, সেই এমসিকিউ পড়ার সময় নিশ্চয়ই এই উদাহরণটাও পড়ছেন। যদি এই উদাহরণটা আপনি পড়ে থাকেন, তাহলে আপনার এইটা কেন আপনার বলবৎযোগ্য না সেটাও কিন্তু আপনি জানেন। তা আমি একটু ছোট করে আলোচনা করি, প্লিজ আমাকে একটু সময় দিবেন। হ্যাঁ, আমি একটু ওপেন করে নিই, হ্যাঁ। সবাই একটু লাইনে থাকবেন, আমি ফাইলটা ওপেন করে নিই, হ্যাঁ। না, এত লোক এখনো জয়েন করলে হবে কি করে? আচ্ছা, এইটা হলো আপনার, স্যার আগামী ক্লাসে কত হবে? সবাইকে টাকা দিচ্ছে? আমি এগুলো নিয়ে পরে কথা বলবো, হ্যাঁ। আমরা আজকের দিনটাও ফ্রি ক্লাস দিয়েছি, অনেকেরই চেয়েছে ফ্রি ক্লাস, এই জন্য আমি আজকে দিয়েছি আবার, হ্যাঁ। প্লিজ সবাই একটু খেয়াল করেন। আমি একবারে, মানে আমার কথা হচ্ছে কি, কিছু কিছু বিষয় আছে যেটা কিন্তু আপনার কোনোভাবে মুখস্থ করার দরকার নেই। আপনি এমনিতে এটা থিওরিটা জানলে আপনি ফ্যাক্টটা ব্যাখ্যা করতে পারবেন। সেটাতে আমরা আসি। দেখেন, এইটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 57 ধারা। এইটার যে ব্যাখ্যা আমি আমার আইন পাঠ এমসিকিউ বইয়ে লিখছি, এইটা এক কথা অসাধারণ। এইটাই আপনার লিখিত পরীক্ষাতেও কাজে লাগবে। দেখেন এইখানে কিন্তু ধারাটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে। দেখেন এখানে উদাহরণে বলা আছে
এ বি এর সাথে এই মর্মে চুক্তি করে যে সে 12 মাসের জন্য বি এ থিয়েটারে গান গাইবে, তাহলে এখানে আইনটাও বলা আছে, তারপরে আবার উদাহরণের সেই যে উদাহরণে যেটা দেওয়া আছে সেটাই কিন্তু আবার মানে কোথায় আসছে, লিখিত পরীক্ষা আইছে, আসছে কিনা বলেন? আসছে। তো এখানে আইনটা কি? আইনটা আমি একটু বলি। আইনটা হচ্ছে কি, ওই যে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে 21 ধারা, 21 ধারাতে বলা আছে কি যে ব্যক্তিগত যোগ্যতা, দক্ষতা, ইচ্ছা, এইগুলোর উপরে যে সকল চুক্তি হয় সেই সকল চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না, যায়? না। ধরেন কেউ কাউকে আমি নিয়োগ দিলাম যে তুমি আমার এখানে আমার চেম্বারে আগামী 3 বছর কাজ করবা, সে এখন কাজ করতে চাচ্ছে না, সুনির্দিষ্ট প্রতিকার আইনে 21 ধারা অনুযায়ী আমি কি এই চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করতে পারবো? মানে ওকে কি আমার পারবো না চেম্বারে স্যার। কাজ করতে বাধ্য করতে পারি বলেন? পারবো না। না স্যার। রাইট। এখন আইন আমাকে আইন বলতেছে কি, আইন বলতেছে কি যখন আমি বলবৎ করতে পারতেছি না, সেই ক্ষেত্রে আইন আমাকে আরেকটা সুবিধা দিচ্ছে। সেটা কি? আমার চেম্বারে ও কাজ না করুক, ও যেন অন্য জায়গায় কাজ না করতে পারে, সেই জন্য আমি কোর্টের থেকে কি চাইতে পারি? নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা। চাইতে পারি। নিষেধাজ্ঞা চাইতে পারি কথা স্যার। ক্লিয়ার? রাইট। এখানে এই নিষেধাজ্ঞা চাইতে হলে 2টা শর্ত আমাকে পূরণ করতে হবে। প্রথম শর্ত হচ্ছে যে একটা চুক্তি থাকতে হবে, এবং এই চুক্তিতে 2টা সম্মতি থাকতে হবে। কয়টা সম্মতি? দুইটাই সম্মতি। 2টা। একটা সম্মতি হবে অ্যাফার্মেটিভ, মানে কোনো কাজ করার চুক্তি থাকতে হবে, সম্মতি থাকতে হবে। আর একটা হতে হবে ব্যক্ত বা নেগেটিভ। অব্যক্ত, নেগেটিভ, মানে কোনো কাজ না করার সম্মতি থাকতে হবে। কথা ক্লিয়ার? জি স্যার। এখন এবার আমরা আসি, আমরা যে এসআর একটা যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নে যাই। এখানে দেখেন, সবাই খেয়াল করেন, এক্স ওয়াই এর সাথে চুক্তি করেন যে এক্স 12 মাস ওয়াই এর থিয়েটারে গান গাইবেন, তাহলে এই গান গাওয়াটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, ঠিক কিনা? জি মানে স্যার। ইতিবাচক হ্যাঁ বোধক। সম্মতি, রাইট? রাইট। হ্যাঁ বোধক সম্মতি। রাইট। আর এক্স উক্ত সময়ে অন্য কোথাও গান করবেন না, এটা হচ্ছে কি বলেন তো? এটা হচ্ছে এটা হলো নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ। না নেগেটিভ। সূচক। এখন আপনি এখানে নেতিবাচক না সূচক নেতিবাচক বা রাইট, নেতিবাচক স্যার। হ্যাঁ, না সূচক নেতিবাচক। বা নেতিবাচক। হ্যাঁ, না সূচক বা নেতিবাচক। এখন এখানে এইখানে কিন্তু আপনি যে যে কাজটা করতে সম্মত হয়েছে, এই সম্মত অংশটা কিন্তু 21 ধারা অনুযায়ী বলবৎ করা যাবে না, যাবে? এই না, যে এক্স না 12 মাস স্যার। ওয়াই থ্রিয়েটের গান গাইবেন, এইটা তো 21 ধারা অনুযায়ী কি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য? না। না। না, এবার ধরেন কিন্তু এখানে যে নেগেটিভ যেটা আছে, মানে যে কাজ করবে না, যে অন্য কোথাও গান করবে না, এইটা আছে কি, এইটা এইটা এই 57 ধারা অনুযায়ী সেজন্য অন্য কোথাও গান না গাইতে পারে, সেজন্য আপনি কি চাইতে পারবেন? নিষেধাজ্ঞা যেতে হবে। নিষেধাজ্ঞা চাইতে পারবেন। অর্থাৎ একটা চুক্তিতে যদি একটা অংশ হা সূচক হয় আর একটা অংশ যদি না সূচক হয়, তাহলে এবং যদি আপনি সেখানে হা সূচকটা যদি বলবৎ না করতে পারেন, সেক্ষেত্রে আপনি না সূচকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা পাইতে পারেন। আমার এইটুকু বোঝে নাই, কে কে বলেন? এইটুকু বোঝে নাই? স্যার এখানে না সূচকটা কি চুক্তিতে সবসময় লিখা থাকতে হবে স্যার? আমি ওই না আমার কথাই এখন বলতেছি, আমি আসতেছি প্লিজ। না সূচকটা আপনার ব্যক্ত হতে পারে, অব্যক্ত হতে পারে। আপনি জিনিসটা চিন্তা করেন, এক লোক একই সময় কি 2টা অফিসে কাজ করতে পারে? এমন পরিস্থিতি নাও হতে পারে। ধরেন আমি এখানে ধরেন ফিজিক্যালি আসি, আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, একই সাথে কি আমি ইউনিভার্সিটিতে ক্লাস নিতে পারবো? না স্যার। না। সম্ভব না। এখন যদি আমি চুক্তি করেছি, যখন আপনি যে সময় আমার সাথে চুক্তি করেছেন ওই সময় যাবত আপনি আমার এখানে কি করবেন? চাকরি করবেন, আপনার অন্য জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই। কথা ক্লিয়ার? এখানে যদি আইনে যদি লিখাও নাও থাকে, তবুও কিন্তু আপনাকে কি করতে হবে? ওই অন্য জায়গায় আপনি চাকরি করতে পারবেন না। দেখেন, আমি এবার আসি, প্লিজ। কথা বলতেছে কে? হ্যাঁ, কথা বলেন না, হ্যাঁ, নয়েজ তৈরি করেন না প্লিজ। হ্যাঁ, এবার আমি এটা আসি, সবাই খেয়াল করেন। আমি আপনার আরেকটা প্রশ্ন দেখাচ্ছি।
এই প্রশ্ন সবাই দেখেন, এইটা হচ্ছে 2025 সালের প্রশ্ন, বার কাউন্সিলে আসছে। বার কাউন্সিলে 2025-এর প্রশ্ন, অনেকেই প্রশ্নটা দেখছেন। এখানে খেয়াল করেন, এইখানে দেখেন প্রশ্ন আসছে আপনার যে ওয়াই একজন সেবিকা জেড এর মালিকানাধীন ক্লিনিকে 3 বছরের জন্য সেবা প্রদান করবে। কয় বছর? 3 বছর। 3 বছর। এই যে সেবা প্রদান করবে, এই অংশটা কিন্তু কি বলেন দিন? পজিটিভ, মানে অ্যাফার্মেটিভ, হ্যাঁ সূচক, রাইট? জি স্যার। আচ্ছা, 1 বছর পরে ওয়াই ও এই চাকরি ছেড়ে জেড এর প্রতিদ্বন্দ্বী ক্লিনিকে যোগদান করে। এখন আপনি বলতে পারেন যে এইখানে কিন্তু কোথাও নেগেটিভ কথাটা বলা নেই, আছে না কোন কাজ স্যার। করবে না। তা ও না যখন বলেছে যে 3 বছর ধরে ও আমার এখানেই চাকরি করবে, তার মানে কি 3 বছরের মধ্যে সে আর কি আর অন্য কোথাও চাকরি করতে পারবে? না স্যার। এটা কিন্তু অব্যক্ত, ঠিক আছে? জি এখন স্যার। এই জন্য দেখেন, আমরা যখন 57 ধারাটা পড়লাম, এই 57 ধারা যখন আমরা পড়েছি, তখন দেখেন আইন পাঠে এমসিকিউ বই দেখেন স্পষ্ট করে লেখা আছে, কোনো কার্য না করার ব্যক্ত বা অব্যক্ত না সূচক সম্মতি, মানে মানে চুক্তিতে বলা থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, যদি বলা থাকে নেগেটিভ কথা যদি নাও বলা থাকে, তবুও আপনি অন্য কোথাও কাজ করতে পারবেন না। যদি কাজ করেন তাহলে আপনার উপরে নিষেধাজ্ঞা জারি করা যাবে। কথা ক্লিয়ার? তাহলে সেই হিসেবে সে যে 1 বছর পরে ওয়াই যে চাকরিটা ছেড়ে দিয়ে জেড এর প্রতিদ্বন্দ্বী ক্লিনিকে যোগদান করলো, এই ক্ষেত্রে আপনি নিষেধাজ্ঞা পাবেন কি পাবেন না? স্যার। জি, পাবো, নিষেধাজ্ঞা পাবো। পাবো স্যার। Right. এখন পাবো। দেখেন এই উদাহরণটা খেয়াল করেন, এই উদাহরণটা কিন্তু আপনার দেখেন আইন পাঠ এমসিকিউর বইয়ের, এই দেখেন এইখানে আছে, এই দেখেন আরো উদাহরণ কিন্তু এখানে আছে, যে ক্লার্ক হিসেবে কাজ করে কয়ের 12 মাস, 12 বছর যাবত, 12 মাস যাবত, ঠিক আছে। তারপরে এই যে থিয়েটারে গান গাইবে 12 মাস যাবত, এখানে কিন্তু এই কথাগুলো কিন্তু এর উদাহরণ উদাহরণ কিন্তু এখানে দেওয়াই আছে, অ্যাভেলেবল উদাহরণ দেওয়া আছে। সো এখন দুইটা যে প্রশ্ন আমি কেন দেখালাম, এই প্রশ্নটাতে আপনার বইয়ে যেটা দেওয়া আছে সেটাই আসছে, মানে আপনার হচ্ছে এই যে এই প্রশ্নটাতে, আর এইখানে যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা ঘটনাটা পাল্টাই দিয়েছে, কথা ঠিক কিনা বলেন? জি। কিন্তু আপনার আইন যেটা 57 ধারা যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা কি আপনার পাল্টাইছে বলেন? না। তাহলে না। যে লোক 57 ধারা জানে, সে কিন্তু এই উদাহরণ সবগুলোই কি পারবে। তাহলে আপনারা কি ধারাগুলো ঠিক মতন পড়বেন, পড়ে প্রশ্নগুলো সমাধান করবেন, নাকি আপনারা মানে সে সংক্ষিপ্ত আকারে পড়তে হবে, এই আকারে পড়তে হবে, ওই আকারে পড়তে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, এইগুলো করলে কিন্তু আপনারা পড়া শেষ করতে পারবেন না। তা আমি এখন আপনাদের আসলাম, এরপরে আমরা 2020 সালের প্রশ্ন দেখব। আমরা 21-20 সাল দেখলাম, 21 সাল দেখলাম, এবার আমরা দেখবো 2020। 2020-এ দেখেন প্রশ্ন হয়েছে, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর অধীনে মঞ্জুরযোগ্য বিভিন্ন প্রকার সুনির্দিষ্ট প্রতিকারের সংক্ষিপ্ত বর্ণনা দিন। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকারগুলো কি কি সেটা আমাকে বলতে হবে, ঠিক আছে? ওকে, সেটা লিখি, সুনির্দিষ্ট প্রতিকারের তালিকা, এইটা এটা কিন্তু কোনো একক কোনো ধারা থেকে আসি নাই। সুনির্দিষ্ট প্রতিকারগুলো কি কি? দখল পুনরুদ্ধার, স্থূল সম্পত্তি দখল পুনরুদ্ধার, অস্থূল সম্পত্তি দখল পুনরুদ্ধার, চুক্তি বলবৎ, চুক্তি বা দলিল বার্ষিক। সংশোধন, চুক্তি রদ, ঠিক আছে, তারপর রিসিভার নিয়োগ, নিষেধাজ্ঞা, এইগুলো। আচ্ছা, পরে আসতেছে। এরপরে দেখেন আমার প্রশ্ন আইছে, এবারে একটা প্রশ্ন, স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি সুনির্দিষ্ট বলবৎ করার প্রতিকার পেতে হলে কোন কোন শর্ত পূরণ করতে হবে? স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি মানে বুঝছেন তো? জি স্যার, কন্ট্রাক্ট কি ফর বলেন সেল। দিন? এইটা আইছে বায়না চুক্তি, বায়না চুক্তি বলবৎকরণ। 21 এইটা আছে ধারা কত বলেন 21 দিন? ক। 21 ক। 21-এর ক। ক। কথা ক্লিয়ার? আচ্ছা,
তা আমরা যদি এটা কত সাল, 2020 সাল, আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো একটু মূল্যায়ন করি, হ্যাঁ, তাহলে আমরা মূল্যায়ন করে বলতে পারি, মূল্যায়ন করে আমরা বলতে পারি কি, এবার আপনারা একটা জিনিস খেয়াল করেন সবাই, সর্বশেষ যে প্রশ্নটা হয়েছে 2025 সালে, 25 সালে আমাদের বার কাউন্সিলের যে প্রশ্ন হয়েছে, সবাই এটা দেখে, তাহলে 25 সালে আইছে কি 57 ধারা, তাই তো? 25 সালে 57 ধারা আইছে, 52 ধারা থেকে প্রশ্ন হচ্ছে এই আপনার কি বলে, যে 25 সালে। আর একটা প্রশ্ন হচ্ছে যে ঘোষণামূলক মামলা। তাহলে আমাদের 25 সালে প্রশ্ন হয়েছে ঘোষণামূলক মামলা, ঘোষণামূলক মকদ্দমা, ঠিক আছে, অর্থাৎ এটা 42, ঠিক আছে। জি স্যার। আর আইছে ধারা 52, যেটাকে বলা হয় নিরোধমূলক প্রতিকার, ঠিক আছে। আর একটা আইছে ধারা 57। এইটা আমার আইছে 25 সাল, ঠিক আছে। এবার আমি আপনাদের জন্য একটা সাজেশন বলি, তাহলে আগামীতে আমাদের কি বিষয়ের উপর প্রশ্ন আসতে পারে, সেটাই আমাদের প্রশ্ন কিনা বলেন? জি স্যার। সেটাই তো প্রশ্ন নাকি? হ্যাঁ। জি স্যার। বলেন তো আপনাদের মতে তাহলে আগামী দিনে কোন বিষয়ের উপর প্রশ্ন আসতে পারে বলেন? স্যার এই 42, 52, 57 বাদ দিয়ে স্যার, এই ধারাগুলো বাদ দিয়ে বাকিগুলো থেকে স্যার প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আর কারোর কোনো মতামত আছে? স্যার 12 আসতে পারে, 12। স্যার এই ধারার মধ্যে থেকে প্রশ্ন আসতে পারে। স্যার 8, 9 আসতে পারে, 8, ঠিক 9। আছে। আচ্ছা, আমরা এখানে একটু সহজে আলোচনায় আসি, হ্যাঁ। কিছু রাখতেও পারে। আমাদের প্রথম যে বিষয়টা আমরা এখানে গুরুত্ব দেব, আমি যে প্রশ্নগুলো আপনাদের দেখালাম, এর মূল উদ্দেশ্য হচ্ছে এটা। আপনারা ভাই একটু বলেন তো, এই যে যতগুলো প্রশ্ন আমরা এখানে পড়লাম, মানে ফ্যাক্ট বেস প্রশ্নগুলো বাদে রচনামূলক যে প্রশ্নগুলো, আপনারাই বলেন এগুলো আপনারা এমসিকিউ সময় পড়ছেন কিনা, এগুলো বলছে আপনারা স্যার। জানেন কিনা? জানেন, রাইট। তার মানে আমরা ধরে নিতে পারি আমরা ইতিমধ্যে অনেক কিছু পড়ে ফেলেছি, এখন শুধু ধরবো যে এটা রিটেনে আসবে কি আসবে না। ওকে, আমার প্রথম সাজেশন হচ্ছে এই এই 20 সাল থেকে 2025 সাল পর্যন্ত, যে মানে 23 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে, যে ধারা থেকে আইছে, এই ধারাগুলো থেকেই প্রশ্ন পরীক্ষায় থাকবে, ঠিক আছে। এইটা আছে আমার প্রেডিকশন। আমি এইগুলোকে বেশি গুরুত্ব দিয়ে আগে পড়বো। তা আমার সেই হিসেবে আমি যে সাজেশনটা আপনাদেরকে দিয়েছি, সেই সাজেশনে আপনারা দেখবেন আমার মতে প্রথম গুরুত্বপূর্ণ ধারা আছে ধারা 12। আমি এক একটা করে বলবো এবং এক একটা করে আলোচনা করে আপনাদের শেষ করব, ঠিক আছে। আচ্ছা, আমার মতে এবারের পরীক্ষা, সামনের পরীক্ষার জন্য আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার মনে মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা ধারা 12 ও ধারা 21। আমরা ধরতে পারি যে এই ধারা 12 এবং 21-এর উপরে প্রশ্ন পরীক্ষায় থাকবে। টাইম আছে। তো এখান থেকে আমরা কি পড়ব? এখান থেকে আমরা পড়ব হচ্ছে, প্রথম পড়তে হবে কোন কোন চুক্তি, সরি, কোন 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 ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ করা যায়। এটা কত নম্বর ধারাতে আছে? 12 ধারা। 12। সবাই মনে থাকবে। এরপরে আমরা জি যাব স্যার। হচ্ছে কোন কোন ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ করা যায় না। এইটার জন্য আপনারা যারা করবেন, আমাদের যে আইন পাঠ বইটা আছে, ওই বইয়ের আপনারা 13 নম্বর প্রশ্ন যেটা আছে লিখিত বই, আইন পাঠ রিটেন বইয়ের যে 13 নম্বর প্রশ্নটা, এই 13 নম্বর প্রশ্নটা আপনাদের পড়তে হবে। আমি আপনাদের একটু পড়াবো এটা, তারপরে আমরা অন্য আলোচনায় যাব, ঠিক আছে সবাই? আচ্ছা, দেখেন এখানে আমাদের মানে আমাদের চুক্তি বলবৎ যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এক কথায় হচ্ছে উত্তর, হ্যাঁ। এবার আমরা আসি যে এখান থেকে আমরা কি পড়বো, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে আমাদের প্রথম বলেছি আমি, আচ্ছা, এই যে আমাদের এখানে যে 13 নম্বর যে প্রশ্নটা আছে, প্রশ্ন নম্বর 13 আমার আইন পাঠ বইয়ের 225 পেজের 13 নম্বর প্রশ্ন সবাই পড়বেন
এখানে এক প্রশ্নের মধ্যেই দুইটাই বলা আছে যে কোন কোন ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ করা যায় এবং কোন কোন ক্ষেত্রে করা যায় না। এখন আপনারা কি এটা ব্যাখ্যা শুনতে চান? হ্যাঁ, জি জি স্যার, স্যার। জি 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 স্যার। জি স্যার। আচ্ছা, আমি এইটা জি আপনারা স্যার। আছেন, আমি আপনাদের সহজে ব্যাখ্যাটা বলি। আমি একটু পানি খেতে যাব, হ্যাঁ, পানি খেতে যাব। এর ভিতরে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করতেছি, আপনারা সবাই দয়া করে লিঙ্কটা এই লিঙ্কটা আপনারা ফিল আপ করে ফেলবেন, হ্যাঁ। আমি 5টা মিনিট লিঙ্কটা আমি আপনাদেরকে, স্যার এটা ফিল আপ করছি আমি। আচ্ছা, যারা যারা করছেন তারা মানে করছে, যারা যারা হ্যাঁ। করেন নাই তারা তারা কমে করে। আমি নেক্সট ক্লাসে শুধু এই লিঙ্কে যারা আমাদের সাথে আছে, হ্যাঁ, তাদেরকে আমরা এই লিঙ্কটা দিব, হ্যাঁ। আচ্ছা, মেসেজ দেওয়ার অপশনটা পেয়েছি। এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা ই করেন, আমি একটু পানি খেয়ে আসি, হ্যাঁ। ওকে, এবার আমরা আসি তাহলে। এইটা আমরা এখন কত সহজে আমরা এটা করতে পারবো সেটা আমরা আলোচনা আসি, হ্যাঁ। দেখেন, এটা আপনাদের বুঝতে হলে যে সকল ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ করা যায়, এইটার সহজ ব্যাখ্যাটা হচ্ছে যদি আপনি টাকা নেন, যদি আপনি মানে একটা চুক্তি বাবদ আপনি মামলা করেছেন, সেই মামলাতে যদি আপনি টাকা নিয়ে নেন বা যদি ক্ষতিপূরণ পেয়ে যান, তাহলে কিন্তু আপনি চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ পাবেন না। মানে ধরেন আপনি একটা জমি কিনেছেন, এখন আপনি চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের মামলা করছেন, তার মানে হলো এই যে আপনি টাকা দেবেন আর উনি আপনাকে জমি দিবে। এটা তো মূল কথা নাকি? হ্যালো, জি স্যার। জি 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 স্যার। এখন ধরেন তিনি মনে করেন আপনার টাকা দিচ্ছে না, সরি, তিনি মনে করেন জমি দিচ্ছে না। এখন আপনি কোর্টে মামলা করলেন, মামলা করার পরে যদি আপনি কোর্টকে বলেন ঠিক আছে আমি আর জমি নিব, মানে আপনি টাকা নিলেন, তাহলে আপনাকে কি আবার জমি দিবে? দিবে না কিন্তু। আচ্ছা, ধরেন আপনি যে চুক্তির যে বিষয়বস্তু, যদি সেই বিষয়বস্তুটা যদি আপনি দাবি করেন, তাহলে যদি সেইটাই নেন, তাহলে ওইটা হবে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ। আর যদি আপনি ওইটা না নিয়ে যদি ওর বিকল্প হিসেবে যদি আপনি টাকা নেন, তাহলে কিন্তু সেটা চুক্তি বলবৎকরণ, সুনির্দিষ্ট বলবৎকরণ হবে না। কথা ক্লিয়ার? তার মানে যেখানে টাকা আছে সেখানে, যেখানে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যায়, অর্থাৎ টাকা পাওয়া যায়, সেখানে কিন্তু চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ হবে না। এজন্য 3টা বিষয়। প্রথম বিষয়টা হচ্ছে, প্রথম যে শর্ত সেটা হলো আর্থিক ক্ষতিপূরণ ক্ষতিপূরণ পাওয়া গেলে, সরি, পাওয়া না গেলে, ওকে। তারপরে আর্থিক ক্ষতিপূরণ ক্ষতিপূরণ পর্যাপ্ত না হলে, আর একটা আছে আর্থিক ক্ষতিপূরণ নির্ধারণের মানদণ্ড না থাকলে। এই আছে চারটা, চারটা মূলত আপনার পয়েন্ট। সবার মনে থাকবে? আর্থিক ক্ষতিপূরণ পাওয়া না গেলে মানে আপনি যে চুক্তি বলবৎকরণের মামলা করেছেন সেখানে কোর্ট আর্থিক ক্ষতিপূরণ মঞ্জুর করার মতো সুযোগ নাই, বরঞ্চ আপনি যেটা চাচ্ছেন সেটাই আপনাকে আপনাকে কোর্ট দিবে। তাহলে সেটা হবে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ। যেমন আমাদের একটা উদাহরণ আছে, উদাহরণটা কেমন? ধরেন আপনি, যেটা বইয়ে আছে সেটাই বলতেছি, জমি জায়গার ক্ষেত্রে আপনি মনে করেন একটা ফ্ল্যাট কিনেছেন। ফ্ল্যাট যে আপনি কিনলেন, তাহলে যে ডেভেলপারের কাছ থেকে আপনি ফ্ল্যাটটা কিনলেন, ডেভেলপার সেই ফ্ল্যাটটা আপনাকে
লিখে দেবে। এইটা হচ্ছে মূল কথা। ধরেন আপনি 1.5 কোটি টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনেছেন, এখন ডেভেলপার আপনাকে এটা নিবন্ধন করে দিচ্ছে না। এখন আপনি কোর্টে গেলেন, কোর্টে যেয়ে বললেন যে আমি টাকা দিয়েছি, ডেভেলপার আমাকে ফ্ল্যাটটা লিখে দিচ্ছে না। ঠিক আছে, এইখানে যিনি ডেভেলপার তিনি এসে বলতে পারে সে টাকা দিয়েছে, টাকা নিয়ে চলে যাক, আমি তাকে ফ্ল্যাট দিব না। এখন কোর্টের তাহলে এই ক্ষেত্রে সিদ্ধান্ত কি? কোর্ট, আমাদের আইন বলে দিচ্ছে, যদি কখনো আপনার কোনো স্থাবর সম্পত্তি নিয়ে যদি কোনো চুক্তি হয়, তাহলে সেই চুক্তির যে স্থাবর সম্পত্তি যেটা বিষয়বস্তু, সেইটা মূলত আপনার সেইটাই দিতে হবে। কারণ ওখানে টাকা দিয়ে সেই বিষয়টা মেটানো যাবে না। যাবে না। কথা ক্লিয়ার? অর্থাৎ আপনি যে ফ্ল্যাট কিনতেছেন, এখন ধরেন আপনি তো বলতে পারেন স্যার সমস্যা কি, ফ্ল্যাট তো টাকা দিয়ে দিলে তো সে অন্য জায়গায় একটা ফ্ল্যাট কিনে নেবে। কিন্তু আইন বলতেছে কি, যে জমি জায়গার সংক্রান্ত যে চুক্তি, সেখানে টাকা দিয়ে মেটানো যাবে না। এই জন্য জমি জায়গা সংক্রান্ত যে সমস্ত চুক্তি হয়, সেগুলো সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য। অর্থাৎ জমিই দিতে হবে, টাকা দিলে টাকা দিয়ে মিটগুট করার সুযোগ নেই। আর যেখানে অস্থাবর সম্পত্তি, মনে করেন ধান, গম, আলু, ভুট্টা, ঠিক আছে, যেগুলো মুভেবল প্রপার্টি, সেইগুলোর ক্ষেত্রে আইন বলে দিচ্ছে যে ওই ক্ষেত্রে আপনি ওই সম্পত্তিটা, ওই মানে অস্থাবর সম্পত্তিটা দেওয়ার দরকার নেই। সেখানে আপনি ওইটা না দিয়ে আপনি টাকা দিয়ে মিটগুট করতে পারবেন, মিটাইতে পারবেন। কথা ক্লিয়ার? স্যার এই, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, এখানে কে বোঝেন না বলেন। স্যার একটা প্রশ্ন করতে পারবো? হ্যাঁ বলেন প্রশ্ন। স্যার এখানে একটা প্র্যাকটিক্যাল একটা প্রবলেম হয়, সেটা হলো যে এই আপনি যে ওই যে ফ্ল্যাটের উদাহরণগুলো দিলেন, হ্যাঁ, ওইখানে হয় যে এই পরবর্তীতে এই যে আপনার রিহ্যাবেরও একটা বিধান আছে যে তারা পরবর্তীতে দাম বাড়াইতে পারে ফ্ল্যাটের। তো ফলে হচ্ছে ওই দাম যদি বাড়তি দামটা না দেয় তখন আবার রিসেলে চলে যায় তারা। তো তো সেই ক্ষেত্রে হ্যাঁ, এইটার কি সুনির্দিষ্ট প্রতিকার পাওয়া সম্ভব আগের দামে, নাকি দাম দাম যদি কথাটা পরবর্তীতে শোনেন। আপনি হুম। যদি আপনি সুনির্দিষ্ট প্রতিকারটা হচ্ছে আপনি যেটা চাচ্ছেন সেটাকে আপনাকে দিবে, অর্থাৎ ওই ফ্ল্যাটটাই দিবে। এখন আপনি যদি চুক্তি করার সময় যদি ওই শর্তে এগ্রি হয়ে যান যে ফ্ল্যাটের দাম বাড়ায়, পরবর্তী যদি আপনি টাকা পরবর্তী দাম বাড়াবে এবং সেই বাড়তি দামে আপনি নেবেন, তাহলে তো আপনি শর্তে তো রাজি হয়েছেন। রাজি হইলে তো আর কিছু করার নাই। কিন্তু যদি ওইরকম করে শর্ত না থাকে, তাহলে আপনি যে টাকা দিয়ে কিনেছেন সেই টাকা দিয়ে তারা ফ্ল্যাটটা দিতে বাধ্য থাকবে। স্যার আমি তো শর্তে রাজি ছিলাম না। রাজি না থাকলে সেটা নিয়ে কোর্টে তো তখন আপনি তো আ- না তখন আপনি আমি কোর্টকে। চুক্তি করছিলাম। স্যার আমি একটু বলি স্যার, আমি চুক্তি করছিলাম ধরেন 100 টাকার। তা হ্যাঁ, এখন যখন আমাকে ওই ফ্ল্যাটটা যখন বুঝিয়ে দেবে, সে আমাকে আরো আরো 2 টাকা বেশি দাবি করতেছে। তাহলে আমি সে জায়গায় তাহলে আসতেছি, আমি সে আপনি জায়গায় হ্যাঁ, আসতেছি। আপনি হ্যাঁ, হয়তো বা টাকা পরিশোধ করতে সময় নিছেন। আচ্ছা, যাক স্যার, আমরা ক্লাস করি। হ্যাঁ, আচ্ছা শোনেন, আমরা ওটা দিকে যাবো না। কথা হচ্ছে যে এটা মেন কথা হচ্ছে যে আমাদের সামনে যে পরীক্ষার কথা আসি, ওইটার সমাধান আছে, ওইটা কোর্টের সমাধান হবে। হ্যাঁ, এবং ওই শর্ত বৈধ কি অবৈধ সেটা নিয়ে আলোচনা হবে। আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম, স্থাবর সম্পত্তি নিয়ে যদি কোনো চুক্তি হয়, সেখানে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না, বা আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে না, বা আর্থিক ক্ষতিপূরণ নির্ধারণ করার কোনো মানদণ্ড নেই। কোর্ট এইটাই ধরে নেয়। এবং এই কারণে ওই ক্ষেত্রে বলে কি, ওই স্থাবর সম্পত্তিটাই দিতে হবে। ওইখানে কিন্তু কোনোভাবে আপনার আহ, টাকা পয়সা দিয়ে মেটানো যাবে না। আর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে কোর্ট টাকাটা না দিয়ে, হ্যাঁ, মানে ওই সম্পত্তি না দিয়ে বরঞ্চ টাকা দিয়ে আপনার, অর্থাৎ ক্ষতিপূরণ দিয়ে চুক্তিটা বলবৎ করতে পারবে। কথা ক্লিয়ার? তাহলে আপনারা এখানে যখন পড়বেন দেখেন 4টা শর্ত আছে। আর্থিক ক্ষতিপূরণ পাওয়া না গেলে, আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না হলে, মানে আর্থিক ক্ষতিপূরণ আছে কিন্তু সেটা সেটা যথেষ্ট না। আর আর্থিক ক্ষতি হতে কত হয়েছে সেটা নির্ধারণ করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, এই 4টা শর্ত, 3টা শর্ত। আর একটা আছে ট্রাস্ট। আর একটা কি? ট্রাস্ট ট্রাস্ট। সংক্রান্ত। ঠিক আছে, তো আপনারা এই 4টা পয়েন্টই মূলত কি করবেন? মুখস্থ করবেন। কথা মনে থাকবে? আচ্ছা, জি স্যার। এরপরে আমরা আলোচনা। আচ্ছা,
আচ্ছা, এবার আমরা আলোচনায় আসি। আর এবার হচ্ছে যে সকল ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ হয় না। এটা কত নম্বর ধারায় বলা আছে? ধারা 21। এবার আমি আপনাকে 21। একটু বলি, এইখানে শুধুমাত্র শর্ত, এখানে শুধুমাত্র শর্তগুলো পড়লে হবে না, এইখানে আপনাদেরকে উদাহরণগুলো পড়তে হবে। অর্থাৎ 21 ধারা থেকে 21 ধারা হতে উদাহরণগুলো পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ ওই উদাহরণগুলো থেকে আপনার প্রশ্ন আসবে। তাহলে আমরা যেটা পড়লাম আগে, যে যে সকল ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যায় না বা আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না বা আর্থিক ক্ষতিপূরণ নির্ধারণের মানদণ্ড নেই, সেই ক্ষেত্রে চুক্তি বলবৎযোগ্য হয়, তাই তো? তাহলে যদি আমরা এটা উল্টা করে পড়ি এখন, মানে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে, অর্থাৎ যেখানে টাকা দিয়ে দেওয়া যাবে, টাকা দেওয়ার বিধান আছে, বা যেখানে আর্থিক ক্ষতিপূরণটা দিলেই পর্যাপ্ত প্রতিকার হয়, মানে আপনাকে কি এমন হবে কখনো যে টাকাও দেবে আবার চুক্তি বলবৎ হবে? ব্যাপারটা কি এরকম হয়? আপনার না বলেন, স্যার। এরকম এরকম না এরকম কি না কখনো স্যার, হতে পারে? না। 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 তাই ওই না যে স্যার। আপনারা ওই জায়গা থেকে ভাবেন, যেখানে ক্ষতিপূরণ আছে সেখানে তো চুক্তি বলবৎযোগ্য, সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য হবে না। যেখানে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে, মানে টাকা দিয়ে মিটানো যাচ্ছে, আইনের সুযোগ আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার চুক্তিটা সুনির্দিষ্ট বলবৎযোগ্য হবে না। আবার যেক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ নির্ধারণের মানদণ্ড আছে, যে কয় টাকা ক্ষতি হয়েছে সেটাও নির্ধারণ করা যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ করা যাবে না। আর একটা আছে ট্রাস্টের পরিপন্থী কাজ, মানে আপনি এমন চুক্তি করেছেন যে চুক্তিটা ট্রাস্টের পরিপন্থী। আচ্ছা, ট্রাস্টটা কি সবাই কি জানেন আপনারা? হ্যালো, ট্রাস্টটা কি বলেন? আসলে ওই যে বলেন। সমর্থন করা স্যার। হ্যাঁ, ট্রাস্ট আইনে নিবন্ধিত কোনো অর্গানাইজেশন বা কোনো সংগঠন। আচ্ছা আচ্ছা, আর কেউ কিছু বলবেন? আচ্ছা, ট্রাস্ট হচ্ছে ব্রিটিশ আইনের যেটা কনসেপ্ট, সেটা সেটা হলো, সেটাকে আমরা যেটা আমাদের মুসলিম আইনে যেটাকে ওয়াকফ প্রপার্টি বলা হয়, ঠিক আছে, সেটাকে আমরা ব্রিটিশ আইনে ট্রাস্ট বলা হয়। আমি একটু সবাইকে বুঝাই দিই। ট্রাস্ট হচ্ছে, আপনি এটাও দাতব্য উদ্দেশ্যে জনকল্যাণমূলক কাজেই মূলত সম্পদ ব্যয় করা, ঠিক আছে। এইখানে যিনি সম্পদের মালিক, ঠিক আছে, তিনি তার সম্পদ অন্য কোনো ব্যক্তির মঙ্গলার্থে আপনার দান করে দেয়। এখন দান কিন্তু দুই রকম হতে পারে। ধরেন আমার 10 লাখ টাকা আছে, আমি আহমদুর রশিদের নামে দান করে দিলাম। ওইটা কিন্তু শুধুমাত্র আহমদুর রশিদ যিনি, উনিই কিন্তু কি ভোগ দখল করবে, রাইট? কিন্তু আমি যদি এরকম চাই যে না, আমি টাকাটা দান করব, কিন্তু আমার এই টাকাটা দেখাশুনো করবে একজন, আর ওই টাকার সুবিধা ভোগ করবে অন্যরা, ঠিক আছে, তাহলে কি হবে? তখন তখন ট্রাস্টের প্রসঙ্গ ওঠে। এখানে মোট 3টা পক্ষ থাকে। একটা পক্ষ হচ্ছে যিনি সম্পদ দান করে, ঠিক আছে। আর একটা পক্ষ হচ্ছে যিনি দেখাশোনা করে, তাকে বলা হয় তত্ত্বাবধায়ক, ট্রাস্টি। আর একটা হচ্ছে যে ওই সম্পদের যারা সুবিধাভোগী। ধরেন আমি 10 কোটি টাকা দিয়ে একটা চক্ষু হসপিটাল করলাম, আমি এই টাকাটা ওই হসপিটালের নামে দান করলাম, এবং আমি একটা ট্রাস্টি বোর্ড নিয়োগ দিলাম, বললাম তোমরা এই 10 কোটি টাকা দিয়ে একটা হসপিটাল করবা। এই হসপিটালে কারা সুবিধা ভোগ করবে? যাদের চোখের সমস্যা আছে। কথা ক্লিয়ার? এখন ওই যে যাদেরকে দায়িত্ব দিলাম তোমরা এই সম্পদটা ম্যানেজমেন্ট করবা, ওরা কিন্তু ওই শুধুমাত্র ওই সম্পদের কি বলেন তো মালিক? স্যার না, ওরা শুধু রিসিভার। ওরা কিন্তু ওই সম্পদের মালিক না, শুধুমাত্র ওই সম্পদটা ওদের কাছে বিশ্বাস ভরে কি করা হয়েছে, অর্পণ করা হয়েছে। ওরা একটা তত্ত্বাবধানকারী। এখন ওরা যদি ওই ট্রাস্টটা বাস্তবায়ন করতে যা যা করার দরকার, যদি সেরকম কোনো যদি চুক্তি ওরা করে থাকে, তাহলে সেই চুক্তিটা সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য হবে। কিন্তু যদি ওরা ট্রাস্টের পরিপন্থী যদি কোনো কাজ করে, সেই তাহলে চুক্তি বলবৎযোগ্য হবে না। সেই কথাটাই কোথায় বলা হচ্ছে 21-এ। আমার এই কথাটুকু কে কে বোঝেন নাই? বলেন আমার কে, বলেন। স্যার বুঝছি।
আচ্ছা, এবার আমরা এখানে একটু আসি। এই যে আপনারা যে 21 নম্বর যে ধারাটা, হ্যাঁ, আমি আপনাদের বলেছি 21 নম্বর ধারার আপনারা উদাহরণগুলো পড়বেন। কেন পড়বেন? কারণ পরীক্ষায় এই উদাহরণগুলো আসে, এই উদাহরণ থেকে প্রশ্ন আসছে, এসে বলেছে যে এই চুক্তিটা সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য হবে কি হবে না। ঠিক আছে, এখন যেমন ধরেন আমার এখানে আমার যে এমসিকিউ বইটা আছে, সেই এমসিকিউ বইটা সবাই দেখবেন। এই দেখেন তো কোন কোন ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বলবৎযোগ্য হয় না। দেখেন এখানে কারণ লেখা আছে, আছে না? এরপর এবার এই এই কারণের সাথে, হ্যালো, হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। আছে, জি জি আছে স্যার, আছে। তাহলে আপনি শোনা যাচ্ছে স্যার। এই পয়েন্টও পড়বেন, সাথে উদাহরণগুলো পড়বেন, উদাহরণগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। আচ্ছা, যেমন আমি একটা বিষয় এখানে আছে, যে ব্যক্তি চুক্তি সম্পাদনের যে চুক্তি সম্পাদন পক্ষসমূহের ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর করে বা ইচ্ছার উপর নির্ভরশীল। এখানে উদাহরণটা কি আছে? ব্যক্তিগত সেবা বা কাজ করার চুক্তি, গায়ক, লেখক, অভিনয় শিল্পীর সাথে যথাক্রমে গান গাওয়ার, লেখা বা অভিনয় করার চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না, না। কারণ এগুলো ব্যক্তিগত যোগ্যতা বা ইচ্ছার উপর নির্ভর করে। আপনারা এটা সবাই খেয়াল করবেন, ক খ কে বিবাহ করার চুক্তি করে, এটা কিন্তু সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না। ক খ কে ব্যক্তিগত সেবা দিতে বা কাজ করতে চুক্তি করে, এটা কিন্তু সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না। একটি সাহিত্যকর্ম সম্পাদন করতে লেখক ক প্রকাশক খ এর সাথে চুক্তি করেছে, এটাও সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না। যেমন আমি সবগুলো দেখাচ্ছি না, কয়েকটা দেখায় আর কি। যে চুক্তির শর্তাবলী আদালত যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে সাথে নির্ণয় করতে পারে না। ধরেন আমি আপনাকে বললাম যে আপনি আমার জন্য একটা ফার্নিচার বানাবেন, দুইটা খাট বানাবেন, দুইটা আপনি মানে ফার্নিচার বানাই দিবেন আপনি আমাকে, কিন্তু আমি বলেছি ফার্নিচারই দিবেন, কিন্তু কি ফার্নিচার যে আপনি আমাকে মানে কি উপাদান দিয়ে যে ফার্নিচারটা বানাবেন তার কোনো কথাই আমি বলিনি। তাহলে এই চুক্তিটা কি সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা যায় যে চুক্তিতে আর কি কি শর্ত ছিল? যায় না। এই জন্য এরকম চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য হবে না। এবার আমি একটা উদাহরণ দেখেন আপনাকে দেখাচ্ছি। যে চুক্তি তার প্রকৃতির কারণেই অবসানযোগ্য, সেই চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না। এই যে ঘ নম্বর যেটা দেখতেছেন, এইখান থেকে একটা প্রশ্ন, এই যে উদাহরণটা, এই উদাহরণের উপর ভিত্তি করে পরীক্ষায়, লিখিত পরীক্ষায় প্রশ্ন এসেছে। আমি উদাহরণটা আপনাদের একটু দেখাই, সবাই খেয়াল করবেন। আমাদের লিখিত বই দেখাচ্ছে এটা আমি। এই দেখেন, সবাই খেয়াল করেন, এটা এক্স ও ওয়াই 3 মাসের মধ্যে একটি ব্যবসা করার লক্ষ্যে অংশীদারি চুক্তিতে আবদ্ধ হয়। কয় মাস? 3 মাস। 3 মাস অতিক্রান্ত হওয়ার আগেই ওয়াই অংশীদার অংশীদার হতে অনাগ্রহ প্রকাশ করে। চুক্তিতে অংশীদারিত্বের মেয়াদকাল সুনির্দিষ্ট হয়ে উল্লেখ ছিল না। মানে এই যে অংশীদারিত্ব চুক্তিটা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে এরকম কোনো কিছু উল্লেখ ছিল না। এক্স এর প্রার্থনার প্রেক্ষিতে ওয়াই এর বিরুদ্ধে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে কিনা, এই প্রশ্নটা আইছে কিন্তু 2000 কত সালে? বলেন কত সালে আইছে? 20 সালে। 20 সালে। এই প্রশ্ন, এই উদাহরণটা কিন্তু আপনার কি, এই উদাহরণটা কিন্তু আপনার মানে এই এমসিকিউ বইও আছে। এই একই উদাহরণ। কোনো নির্দিষ্ট ব্যবসায় অংশীদার হওয়ার জন্য ক এবং খ একটি চুক্তি করে। উক্ত অংশীদারি চুক্তিতে অংশীদারিত্বের সময়কাল নির্দিষ্ট করে দেওয়া হয়নি। সুতরাং ক বা খ তাৎক্ষণিকভাবে অংশীদারিত্ব সমাপ্ত করতে পারে। ধরেন আপনার সাথে আমি একটা ব্যবসায়িক লেনদেন করলাম, পার্টনারশিপ হলাম, কিন্তু পার্টনারশিপটা কতদিন পর্যন্ত চলমান থাকবে এটা আমরা সময়টা উল্লেখ করলাম না। তাহলে আমার যে কোনো মুহূর্তে আমি কিন্তু সেই পার্টনারশিপটা কি করে দিতে পারি? ভেঙে দিতে পারি। যা, আর আমি ব্যবসা করব না, করতে পারি কিনা বলেন? তো এরকম যখন এরকম এরকম ধরনের চুক্তিগুলো যে কোনো সময় অবসান করানো যায়। অবসান মানে বোঝেন তো? অবসান মানে কি বলেন? শেষ করা যায়, সমাপ্ত শেষ। করা যায়। মানে অবসান অর্থ হলো সমাপ্ত করা, শেষ করে দেওয়া যায়। যেহেতু এরকম সমাপ্ত। ধরনের চুক্তিতে কোনো নির্ধারিত কোনো মেয়াদ নেই, তাহলে এটা যে কোনো সময়ের জন্য কি করা যাবে? সমাপ্ত করে দেওয়া যাবে। এটা অবসানযোগ্য চুক্তি বলা হচ্ছে। তাহলে এই চুক্তি সুনির্দিষ্ট বলবৎযোগ্য হবে না। এখন আমাদের জন্য এরকম পরিস্থিতি না হয়, যে উদাহরণটা বই থেকে আইছে,
কিন্তু আমি মানে খুঁজে পাচ্ছি না, তাহলে কিন্তু কষ্ট লাগবে, রাইট কিনা? আর যেটা প্রশ্নগত তার মন থেকে বানাই দিয়েছে, সেটা নিয়ে তো আর আলোচনা করার কিছু নেই, আছে? নাই। তো এইটা হচ্ছে আমাদের মূল কথা এখানে। তো এখানে দেখেন, আমি আর একটু আপনাদের বলি যে এই যে আমরা যারা পড়তেছিলাম যে কোন কোন চুক্তিগুলো সুনির্দিষ্ট বলবৎযোগ্য না, সেটা কিন্তু আপনার এই যে আমাদের যে এই এই জায়গায় এখানে প্রশ্ন আছে, প্রশ্ন নম্বর আছে 15, এইখানে কিন্তু আপনার এখানে খুবই সংক্ষিপ্ত আকারে এখানে কিন্তু দেওয়া আছে, জাস্ট এইটুকু। তা এইটুকু যে আপনি পড়লেন, এটুকু পড়ার সাথে সাথে আপনি অবশ্যই এমসিকিউ থেকে কি করবেন, উদাহরণগুলো পড়বেন, মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা ওই থিওরিটা পড়ার পরে আমরা এই যে প্রবলেমেটিক প্রশ্নটাও কি করলাম, সমাধান করলাম, ঠিক আছে? এরপর দেখেন আমি আরো অতিরিক্ত দেখেন প্রবলেমেটিক প্রশ্ন দেখেন এখানে দিয়েছি। কি দিয়েছি? ক খকে ব্যক্তিগত সেবা দিতে বা কাজ করতে চুক্তি করেছে, কি লিখছি বলেন? নিম্নলিখিত চুক্তিগুলো কি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য? আপনার সিদ্ধান্তের সপক্ষে উত্তর দিন। বলেন, ক খকে ব্যক্তিগত সেবা দিতে বা কাজ করতে চুক্তি করেছে, এটা কি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য হবে? না বলবৎযোগ্য স্যার। হবে না স্যার। হবে না। ক্ষয়ের প্রয়োজন হতে পারে এমন কতিপয় নির্দিষ্ট শ্রেণীর পণ্য খকে সরবরাহ করতে চুক্তি করলো, এগুলো এখানে যতগুলো আছে একটা সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না, হবে না। ঠিক আছে? তাহলে আপনারা এগুলো একটু পড়লেন, এগুলো কিন্তু প্র্যাকটিস, এটা প্র্যাকটিস করলে কিন্তু এটা আপনাদের আর কি মানে এগুলো কিন্তু মুখস্থ করা লাগবে না, লাগবে হ্যাঁ না উত্তর দেওয়ার মধ্যে একটু আইনি ব্যাখ্যা দিলেন আর বললেন সিদ্ধান্তটা কি সেটা সেটা জানাই দিবেন, মনে থাকবে? রাইট। তাহলে আমাদের চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ যে অধ্যায়টা আছে, সেই অধ্যায় থেকে মূলত আমাদের পড়তে হবে ধারা কত, 12 আর কত বলেন, 21। 21। সবার মনে থাকবে? আচ্ছা, জি স্যার। এরপরে আমাদের যে ধারাটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধারা 21-এর ক, অনিবন্ধিত অনিবন্ধিত বায়না চুক্তি স্থাবর, সরি 21-এর ক, স্থাবর সম্পত্তি সংক্রান্ত অনিবন্ধিত বায়না চুক্তি বা বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে কিনা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, রাইট? এখন বলেন এইখানে আমাদের আইন কি আছে? বায়না চুক্তি মানে সবাই বোঝেন নাকি? কে বোঝে বায়না চুক্তির ব্যাপারটা কি? স্যার যে দলিল রেজিস্ট্রি হওয়ার আগে যেটা যে টাকাটা দেওয়া হয় আর কি দুই পক্ষের। মানে ধরেন আপনি একটা জমি কিনবেন, সেই জমির মূল্য মনে করেন আপনার 50 লাখ টাকা। আমাদের দেশে একটা রেওয়াজ আছে, এই 50 লাখ টাকার দিয়ে জমিটা কবলা দলিল করে নেওয়ার আগে, কবলা দলিল করে নেওয়ার আগে মানে বিক্রয় দলিল করে নেওয়ার আগে আমরা ওই জমিটা কেনার জন্য একটা টাকা বায়না দিয়ে আসি। ঠিক আছে, জমির দাম 50 লাখ টাকা, ওকে আমি এখন আপনাকে 10 লাখ টাকা দিলাম, আর আগামী মাসে আপনাকে আমি বাকি কত টাকা দেব? 40 লাখ। বাকি বাকি 40 লাখ টাকা দিয়ে দেবো, আপনি আমাকে জমিটা কি করে দিবেন, নিবন্ধন করে দিবেন। কথা ক্লিয়ার? এই মর্মে যে চুক্তিটা করা হয় এটাকে কি বলা হয়? বায়না চুক্তি। বায়না চুক্তি। সহজ কথা হচ্ছে এইটা, অর্থাৎ আপনি জমি ক্রয় করার জন্য একটা অ্যাডভান্স টাকা পে করে আসছেন, সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বায়না বায়না চুক্তি বলা হচ্ছে। কথা ক্লিয়ার? এখন আপনি এই যে বায়না চুক্তি যেটা, এই বায়না চুক্তিটা অনুযায়ী আপনি টাকা দিছেন, বাকি যে 40 লাখ টাকা সেটা মনে করেন আপনি দিতে গেছেন, বলে এই যে 40 লাখ টাকা এখন আমি আপনাকে দিচ্ছি, আমার জমিটা তুমি নিবন্ধন করে দাও। কিন্তু দেখা গেল যে ওই জমিটা আর একজন এসে বলেছে যে না, আমি 60 লাখ টাকা দেব, তাহলে কি ওই মালিক জমিটা কি আপনার কাছে বিক্রি করবে? না। করবে না কিন্তু। সে তখন ধান্দা করবে কি, জমিটা ওই, অন্য জায়গায় বিক্রি করে দেওয়ার জন্য। জি স্যার। এখন আপনি যদি আপনি যখন টাকাটা যখন বায়না দিছিলেন, বায়না দিয়ে যে দলিলটা আপনি করেছেন, সেই দলিলটা যদি আপনি নিবন্ধন করে রাখেন, তাহলে কিন্তু আপনি কোর্টে মামলা করতে পারবেন। কোর্টে মামলা করে বলতে পারবেন আমি বাকি টাকা দেওয়ার জন্য প্রস্তুত, আমি বাকি টাকাও জমা দিয়েছি,
আপনি আদালতের কাছে প্রার্থনা করতে পারবেন যে ওই জমিটা আমাকে জন্য লিখে দেয়। কথা ক্লিয়ার? কথা বোঝেন নাকি? জি স্যার, বুঝতে পারছি স্যার। সহজ কিন্তু। আমি টাকা দিয়েছি, আমি বাকি টাকাও দিয়ে দিছি, এখন আমাকে জমিটা নিবন্ধন করে দাও। কিন্তু সেক্ষেত্রে শর্ত হলো এই, যে আপনার যে বায়না চুক্তিটা, ওই চুক্তিটা কিন্তু অবশ্যই কি হতে হবে? লিখিত লিখিত এবং নিবন্ধিত হতে হবে। এবং আরেকটা শর্ত আছে, আপনাকে কিন্তু অবশ্যই যে বায়না চুক্তি অনুযায়ী যে টাকাটা বাকি আছে, সেই টাকাটা কিন্তু মামলা করার সময়, মানে আর্জি দাখিলের সময় কোর্টে কি করতে হবে? পরিশোধ করতে হবে। কোর্টে জমা দিতে হবে। যদি জমা না দেন, তাহলে পরিণতি কি হবে বলেন দিন? পরবর্তীতে আপনি আর জমা দিতে পারবেন না, পারবেন এবং না, আপনার মামলাটা কি হবে? হারিয়ে যাবে। তা মামলা ধরেন খারিজ হয়ে গেল। তো অথবা ধরেন আপনার বায়না চুক্তিটা অনিবন্ধিত, নিবন্ধিত না, তাহলে কি আপনি কোর্টে গেছেন, আপনাকে কি ওই বায়না চুক্তি বলবৎের কোনো আদেশ দিবে? দিবে দিবে না। না সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে আপনি যে টাকা দিচ্ছেন তার কি হবে? স্যার, টাকাটা ফেরত পাওয়া যাবে স্যার। আপনি টাকাটা ফেরত পেতে পারবেন। কথা ক্লিয়ার? তাহলে আমরা 21এর কয়ের যদি এই শর্তগুলো যদি পড়ি, তাহলে আমার এই 21 এই প্রশ্ন আসবে। যদি এখান থেকে কোনো প্রবলেমেটিক প্রশ্ন আসে, তবু এইটাই আসবে, এর বাইরে কিছু আসবে না। কথা ক্লিয়ার সবাই? হ্যালো? জি স্যার। জি রাইট। স্যার। জি আচ্ছা, স্যার। এরপরে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ ধারা আছে এইখান থেকে। সেই ধারাটা হচ্ছে ধারা 22। এটা আমাদের গুরুত্বপূর্ণ। মানে আমি বলতে চাচ্ছি যে আপনারা এইগুলো, আমি একটু দেখাই আপনাদের, সবাই খেয়াল করেন। এসআর অ্যাক্ট, দেখেন এই প্রশ্নটা আইছে, স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করার প্রতিকার পেতে হলে কোন কোন শর্ত পূরণ করতে হবে? তাহলে আমি 21-এর ক নম্বর দ্বারা শর্তগুলো লিখবো। আপনারা দেখেন এখানে যে আমি লিখছি, এখানে কিন্তু এটা খুবই, দেখেন এই যে শর্তগুলো বলা আছে, আছে না? জাস্ট এই শর্তটা আপনারা লিখে দেবেন। সবার মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এটা গেল। এরপরে আসছে আমাদের একটা গুরুত্বপূর্ণ ধারা আছে, যেখান থেকে আমাদের বার কাউন্সিলে কখনো প্রশ্ন আসে নাই, বাট আমাদের জুডিশিয়াল সার্ভিসে এই বিষয়ে প্রশ্ন এসেছে। এবং আমাদের, আমার ধারণা, যেহেতু প্রশ্নগুলো বিগত বছরে যে ধারাগুলো থেকে প্রশ্ন আসছে, যদি এই ধারাগুলোর বাইরে যদি কোনো ধারা থেকে প্রশ্ন আসে, তাহলে এই অংশ থেকে এই 22, 27 এবং 19, এই তিনটে, সরি 19 ও 29, এই চারটা ধারা থেকে প্রশ্ন আসতে পারে। কি বলেছি বলেন তো? 22, 27, 19, 29। 22, 27, 19, 19 29। এই ধারা থেকে আসতে পারে। ঠিক আছে? তো এইখানে আমাদের কি আছে, এখানে কিন্তু 22 ধারা কি আপনারা এর আগে কেউ পড়ছেন? পড়ছি স্যার। জি স্যার। অনেকে পড়ছে, অনেকেই পড়ে নাই। যারা ওই শর্টকাট পড়েছে তারা আবার অনেকে এটা পড়ে নাই। হ্যাঁ, তো আমি সবার বোঝার জন্য এইটা আমি আপনাদেরকে বলতেছি চেয়ারম্যান আদর্শ যে, স্যার। হ্যাঁ, আমি আপনাদের এটা একটু বলি যে এটা এটা এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু জুডিশিয়ারিতে প্রশ্ন আসছে। আমি আগে ধারাটা বুঝাই, তারপরে আপনারা এইটা প্রশ্নটা সমাধান করবেন। সেটা হচ্ছে এই, আপনারা সবাই জানেন যে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ, হ্যাঁ, আদালতের কি বলেন তো, বিবেচনামূলক ক্ষমতা বলা আছে না? জি স্যার, ভাই স্যার। বিবেচনামূলক ক্ষমতা তো আদালত এটা মঞ্জুর করতে পারে, আবার নাও করতে। নাও করতে নাও পারে। করতে পারে। এখন আমার কথা হচ্ছে, আপনারা ধারা 22 থেকে অবশ্যই 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 উদাহরণগুলো আইন পাঠ এমসিকিউ থেকে সমাধান করবেন। লিখিত তো আছে, এমসিকিউ তো আছে, অবশ্যই উদাহরণ সমাধান করবেন, করতে হবে। ঠিক আছে? যদি আসে, স্যার, এখানে এটা আসা একটু মনে আছে? লিখে স্যার দিলে ভালো হতো স্যার। হ্যাঁ আছে তো, আমি দিব তো, লিখে দিচ্ছি তো। এই জি লিখে স্যার। আমি তো আপনাদের এই শীটটা আপনাদের গ্রুপে দিয়ে দেবো। যারা পাবেন আপনারা আমাকে মনে করাই দিবেন। জি হ্যাঁ, স্যার। তো সর্বোচ্চ স্যার দেখেন, কোন ধারাগুলো স্যার পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এগুলো স্যার আমাদের একটু লিখে দিলে এই পরে এটা তো আমরা অলরেডি, পাবো। আরে বোকা ছেলে, এটা তো আমি অলরেডি দিয়ে দিছি হোয়াটসঅ্যাপে। জি স্যার। এটা হোয়াটসঅ্যাপে একটা শিট দিয়েছি তো, যারা জি পায় না স্যার। তারা আবার পাবে। হ্যাঁ, আচ্ছা আমি বলি, একটা আছে কখন, মানে প্রথম কথা আছে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, সেটা বোঝার আগে আমরা একটা ধারাটা বুঝি। সেটা আছে যে ডিগ্রি
চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন প্রধান প্রসঙ্গে বিবেচনামূলক ক্ষমতা। দুটো বিষয়, একটা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিতে, আর চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি না দিতে। কি কি বলেছি বলেন? দিতে আর না দিতে। চুক্তির, আমি আবার লিখতেছি, কার্য খেয়াল করেন, সম্পাদনের ডিগ্রি দিতে আর না দিতে, স্যার। 22 ধারা। একটা হচ্ছে চুক্তির সুনির্দিষ্ট সুনির্দিষ্ট কার্য দুই থেকে সম্পাদনের ডিগ্রি দিতে ডিগ্রি প্রদান বিবেচনামূলক আদালতের ইচ্ছা নেই। ক্ষমতা প্রয়োগ, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে আর একটা হলো ডিগ্রির ডিগ্রির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি না দিতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ। এইটাতে আছে আমার দুইটি ক্ষেত্র। জি স্যার। ঠিক আছে, অর্থাৎ আদালত যে ক্ষেত্রে ডিগ্রিটা না দিতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে, এরকম ক্ষেত্র আছে কয়টা বলেন? দুইটা। দুইটা। আর একটা আছে যে, আর এইখানে আছে একটি ক্ষেত্র, একটি। মানে এই ক্ষেত্রে আদালত ডিগ্রি দিতে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি দিতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাহলে পারে কয়টা ক্ষেত্রে বলেন? একটি ক্ষেত্রে। একটা একটি ক্ষেত্রে ক্ষেত্রে। স্যার, আর ডিগ্রি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি না দিতে দুটি ক্ষেত্রে বিবেচনামূলক স্যার। ক্ষমতা প্রয়োগ করতে পারে কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। দুটি ক্ষেত্রে। সেটা আমরা যাই যে কোন কোন ক্ষেত্রগুলোর কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, সেটা আমি আপনাদের বলি। কথা বলতেছে মোশাররফ সাহেব, আপনার ওখান থেকে ফোন কথা আসতেছে, আপনি মিউট করে এখন কথা বললে তখন আপনি আনমিউট করে কথা বলবেন। আচ্ছা, একটা হচ্ছে যে যে না দিতে, যেটা আমি বললাম না দিতে, ডিগ্রি না দিতে বিবেচনামূলক ক্ষমতা, এইটা আছে দুইটা ক্ষেত্র। এটা একটা ক্ষেত্র হচ্ছে আপনার বিবাদীর প্রতি বাদীর অন্যায় সুবিধা, এইটা একটা বিষয় আছে। আর একটা ক্ষেত্র আছে আপনার বিবাদীর প্রতি কঠোরতা। ঠিক আছে, আমরা আগে, অর্থাৎ যদি মনে করেন বাদী মামলা করেছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা ডিগ্রি পাওয়ার জন্য, সেখানে যদি বিবাদী প্রমাণ করতে পারে যে না, বিবাদী উপর অন্যায় সুবিধা নিছে, তাহলে কিন্তু আদালত বাদীর পক্ষে ডিগ্রি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি দিবে না। দিবে না স্যার। কথা, অত মনে করেন আপনি মামলা করেছেন আমার বিরুদ্ধে, আপনি বাদী, আপনি চাচ্ছেন আপনি আপনি আমার কাছ থেকে জমি কিনেছেন, এখন আপনি চাচ্ছেন যে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ হোক, অর্থাৎ আমি যেন জমিটা আপনার নামে লিখে দিই। এখন আমি তো বিবাদী, আমি কোর্টকে যে বুঝাতে পারলাম যে মাই লর্ড, বিবাদী বিবাদী এখানে বাদী এখানে আমার উপরে অন্যায় সুবিধা দিয়েছে, তাহলে কিন্তু আদালত কিন্তু আপনার পক্ষে ডিগ্রি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি দিবে না। এখানে কয়েকটা উদাহরণ আছে। প্রথম উদাহরণটা আছে এরকম যে ধরেন মিস্টার খয়ের নিকট একটা জমি বিক্রি করছে। কি বিক্রি করছে? ল্যান্ড। এখন ওই ল্যান্ডে প্রবেশ করার জন্য যে কোনো যাতায়াতের রাস্তা নেই। ঠিক আছে, এইটা মনে করেন যার কাছ থেকে জমিটা কিনা হয়েছে তিনি মনে করেন বলে নাই। এখন আমি তো জমি কিনে বসে আছি, আমি আর সেই জমিতে যেতে পারতেছি না। তাহলে এইখানে আমার সাথে আমার উপরে ওই তথ্যটা প্রকাশ না করে যিনি বিক্রি করেছে তিনি আমার উপর অন্যায় সুবিধা নিছে না? নিছে কেন বলেন? নিশ্চয় স্যার। এরকম জি কিন্তু স্যার। ঘটনা ঘটে, অর্থাৎ যেখানে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয় না তখন কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে। যেমন ধরেন আমাদের এই বই উদাহরণ যেটা আছে সেটা আপনাদের একটু দেখাই, তাহলে আপনারা আরো সহজে বুঝবেন।
ক এক খণ্ড জমি বিক্রয়ের প্রস্তাব দেয় এবং ওয়াই তা খরিদ করতে সম্মত হয়, সে মতে তাদের মধ্যে একটি চুক্তিনামা হয়। বন্যা হতে ওই জমি রক্ষা করার জন্য জমির মালিককে জমির চারপাশে ব্যয়বহুল বাঁধ নির্মাণ করা জরুরি। ওয়াই বিষয়টি জানতো না এবং এক্স বিষয়টি তার নিকট হতে গোপন রেখেছিল। বাঁধ রক্ষণাবেক্ষণ করা সম্পর্কে তথ্য প্রকাশ না করে বা তথ্য গোপন করে বাদী এক্স বিবাদী ওয়াই এর নিকট হতে একটি অন্যায় সুবিধা নিয়েছে। বলে নিয়েছে কিনা? আমি Yes. আপনার এলাকায় একটা জমি কিনতে গেছি, ওই জমিটা কখন বৃষ্টির পানিতে তলিয়ে যায় কি যায় না এটাকে আমি জানি না আপনি জানেন? স্যার জমিদার সে জানে। সে জানে। আমি আমি তো তাকে ঢাকাই, আমি তো মনে করতে সব এরকম ড্যাঙ্গা, কোনো তো কিছু তলাই না। এখন ওইটা যে তলিয়ে যায় এই কথাটা আপনি বিক্রেতা আপনি আমাকে জানান নাই, না জানানোর কারণে আমি জমিটা কিনেছি। যদি আপনি জানাইতেন তাহলে আমি কি জমিতে কিনতাম? বলেন, না কিনতাম স্যার না। কিনতাম না। রাইট। এই যে আপনি জানান নাই, না জানাই আপনি আমার উপরে কি করছেন? অন্যায় সুবিধা নিয়েছেন। এখন আমি জমিটা মনে করেন এখন আর কিনতে চাচ্ছি না। এখন আপনি কোর্টে গেছেন মামলা করার জন্য যে আমি যেন জমি কিনি, যেহেতু এটা স্থাবর সম্পত্তির মামলা। তখন তো আমি কোর্টকে দেখাতে পারবো যে সে এই তথ্য প্রকাশ করেননি, এই কারণে এই জমিটা আমি সে না করে আমার উপর অন্যায় সুবিধা নিয়েছে। কারণ কি, জমির চারিপাশে তো বাঁধ তৈরি করতে হবে। দেখা গেলো জমির দাম 50 লাখ, বাঁধ তৈরি করতে লাগবে আমার আরো 50 লাখ। তাহলে আমার কি আর ওইটা লাভ আছে? বলেন, নাই। এরকম আর একটা উদাহরণ এখানে আমাদের বইয়ে আছে, হার্ডশিপ, বিবাদীর প্রতি কঠোরতা। এইটা ভালো একটা উদাহরণ আমাদের আইন পাঠ এমসিকিউ বইয়েও আছে, লিখিত বইয়েও আছে। আমি এই এই উদাহরণটা আপনাদের, এটা একটা মামলা, বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ মামলা। ঠিক আছে, এই মামলাটা একটু আপনার সঙ্গে দেখতে হবে। লুৎফুর রহমান বনাম গোলাম আহমেদ শাহ, 39 ডিএলআর এডি 1987। ঠিক আছে, এই মামলাটা একটা আছে এখানে। এই মামলার ঘটনাটা আমি আপনাদের সহজে বুঝাই বলি, তাহলে সুবিধা হবে। মনে করেন যে এক লোক, এক ভদ্রলোক, মানে এক পুরুষ ব্যক্তি, তিনি জীবিত থাকা অবস্থায় তার একটা বাড়ি জমি সহ বাড়িটা মিস্টার কামালের কাছে বিক্রি করেছে। বিক্রি করার পরে ওই ভদ্রলোক যিনি বিক্রেতা তিনি মারা গেছে। মারা যাওয়ার পরে এই জমিটার মনে করেন নিবন্ধন হয়নি, মানে সাব কবলা দলিল হয়নি। না হইলে ওই যিনি ক্রেতা তিনি রাজশাহী কোর্টে মামলা করেছে। কেন মামলা করেছে? মামলা করে সে চাইছে যে এখন যে ওই যে যিনি যার কাছে জমি কিনছিল তার ওয়াইফ তো বেঁচে আছে, সেজন্য এই জমি ওই যিনি ক্রেতা তাকে যেন নিবন্ধন করে দেয়। এখন এখন তো টাকা তো এরা বাড়ি বিক্রি করেছে, টাকা কিন্তু নিয়েছে। যেহেতু টাকা নিয়েছে তাহলে কি জমি দিতে বাধ্য কিনা? বলেন, বাধ্য জি স্যার। স্যার। বাধ্য। কিন্তু ঘটনা ঘটিতেছে আর এক জায়গায়। রাজশাহী কোর্টে এই মহিলা হেরে গেছে, মানে মহিলাকে নির্দেশ দিচ্ছে যে তুমি জমিটা লিখে দাও বাড়ি সহ। হাইকোর্টেও হেরে গেছে, জমিটা লিখে দাও বাড়ি সহ। কিন্তু আপিল বিভাগে যে বলতেছে না, আপিল বিভাগে ওই মহিলা যে বলছে, মাই লর্ড, এই যে বাড়িটা আমাকে লিখে দিতে বলা হচ্ছে, এই বাড়িটাই আমার একমাত্র সম্বল, এই জমিটুকু এবং বাড়িটুকু এইটাই আমার সম্বল। যদি আমি এইটা তাকে লিখে দিই তাহলে আমি আর আমাকে রাস্তায় নেমে যেতে হবে, রাস্তায় থাকা ছাড়া আমার কোনো উপায় নাই। নেই। কিন্তু যিনি মনে করেন জমিটা কিনেছে, তা সে যদি ওই বাড়ি এবং জমি যদি তাকে যদি লিখে নাও দেওয়া হয় তার কিন্তু কোনো সমস্যা হবে না। তাহলে এইখানে যদি চুক্তি অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে মহিলা কিন্তু জমি লিখে দিতে বাধ্য, ঠিক কিনা? জি স্যার। কিন্তু জমি যদি লিখে দেওয়া হয় তাহলে এইটা ওই মহিলাকে রাস্তায় নামতে হবে, সে ভূমিহীন হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে এইটা তার উপরে একটা কঠোরতা কিনা? বলেন। কঠোরতা জি স্যার। স্যার, অবশ্যই যেহেতু কঠোরতা। এইটা তার উপর কঠোরতা, কিন্তু এটা বাদী যিনি মামলা করেছেন জমিটা নেওয়ার জন্য তার উপর কিন্তু কোনো কঠোরতা তৈরি হবে না, হবে না না। স্যার। না। তাহলে এই ক্ষেত্রে তখন কোর্ট এই কারণে বললো যে চুক্তি বৈধ, সবকিছুই বৈধ, তারপরও যেহেতু এই চুক্তি বলবৎ করলে এই বিধবা নারীর উপরে কঠোরতা তৈরি হবে, সুতরাং এই চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না। যাবে না। তখন কোর্ট আদেশ দিল কি? কোর্ট আদেশ দিল জমি মহিলারই থাকবে, ওই মহিলা ওই ক্রেতাকে আসল টাকার সাথে
1 লক্ষ টাকা সুদ যোগ করে টাকা দিয়ে দেবে। কথা ক্লিয়ার? জি স্যার। এই আপনারা কি আমার পড়ানো জি স্যার। বুঝতেছেন তো জি নাকি স্যার। সবাই? জি স্যার। জি স্যার, অনেক হ্যাঁ হ্যাঁ। সুন্দর করে লিখছি স্যার। এই যে আপনাদের যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো আছে, এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন আমাদের এইটা একটা গেল। আর একটা আমরা যারা বললাম যে এটা কিন্তু, তার মানে দেখা যাচ্ছে কি এখানে আপনার আইন বিধিবিধান সবই মেনেছেন, তারপরও চুক্তিটা সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য হচ্ছে না। এই ক্ষেত্রে কোর্ট তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। আর একটা আমরা যেটা আলোচনা আছি সেটা আমি আপনাদের বলি, সেটা হচ্ছে এর পরবর্তী যে আলোচনাটুকু আমাদের ছিল সেটা একটু আলোচনা যায়। আর ছিল যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি দিতে, এবার কিন্তু দিতে মানে যখন দেবে, দেওয়ার পক্ষে সেই ক্ষেত্রে কি বলা হচ্ছে, সেটা কখন। আচ্ছা, সেটা বিষয়ে আমাদের দেখেন এখানে বলা আছে। এখনো ক্লাসে কারা ঢুকতে চায় রে বাবা? আচ্ছা, স্যার লেফট করছে স্যার। আচ্ছা, এই দেখেন, আমি যেটা বলতেছিলাম যে আহ, এখানে একটা আছে যে যেখানে বাদী সুনির্দিষ্ট কার্য সম্পাদনযোগ্য চুক্তির উল্লেখযোগ্য কাজ সম্পাদন করেছে অথবা চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে ব্যাপারটা আসলে কি, যে মনে করেন একটা জিনিস বোঝেন সবাই, হ্যাঁ, ধরেন সরকার বলল কি রাশিয়া, সরি, আমেরিকা এবং ইরানের মধ্যে চলতেছে যুদ্ধ। সরকার বলল কি তোমরা যদি তেল আমদানি করতে পারো এর ভিতরে তোমাদেরকে আমরা 20% ট্যাক্স ছাড় দিব। এই কথা শোনার পরপরই আপনি কি করলেন, তেল আমদানি করার জন্য উদ্যোগ নিলেন, তেল আমদানি করার জন্য চুক্তিও করলেন। ধরেন তেল এসে বন্দরে হাজির, এর মধ্যে যুদ্ধ বন্ধ হয়ে গেল, সরকার ট্যাক্স বাড়াই দিল। কথা ক্লিয়ার? তাহলে এখন আপনি যদি দাবি করেন যে না না আমার যে আগে যে চুক্তি ছিল আমি সেই চুক্তির সুফল পাবো, তা সরকার সরকার যদি বলে যে না, সরকার যদি বলে যে না, সরকার যদি এটা বলে যে না তুমি আগে চুক্তির সুবিধা পাবা না, তখন আপনি চুক্তি বলবৎের মামলা করলেন, করে আপনি তখন দাবি করবেন যে আমি তো চুক্তির একটা উল্লেখযোগ্য অংশই কি করেছি, শেষ করে ফেলেছি, কাজ মতো উল্লেখযোগ্য অংশই কি হয়ে গেছে। অনেক সময় আপনারা দেখবেন গভর্নমেন্টের সাথে চুক্তি করা হয়। ধরেন আপনি একটা টেন্ডার পেয়েছেন, ধরেন আপনি 50 কিলোমিটার একটা রোড করবেন, করলেন তো, ধরেন আপনার 10 কিলোমিটারের কাজ হয়ে গেছে, সরকার এখন এসে বলতেছে চুক্তি বাতিল। তাহলে আপনি এখন কোথায় যাবেন, কোর্টে যাবেন না? যাবেন কিনা বলেন? জি জি স্যার, স্যার। যাবো। সেখানে যে আপনি আপনার গ্রাউন্ড কি হবে, গ্রাউন্ডসটা হবে যে আপনি এই চুক্তির উল্লেখযোগ্য অংশ সম্পাদন করে ফেলেছেন, এখানে আপনি অনেক টাকা বিনিয়োগ করেছেন, যদি এই মুহূর্তে আমার চুক্তি ভঙ্গ করা হয়, বাতিল করা হয়, তাহলে আমি অপূরণীয় ক্ষতির কি হব, সম্মুখীন হব। তাহলে এই ক্ষেত্রে কোর্ট কিন্তু, ধরেন আপনার এই চুক্তিতে মনে করেন আপনার কোনো একটা ফল্ট আছে, আইনগত একটা ব্যর্থতা আছে আপনার, ঠিক আছে, তারপরেও কোর্ট কিন্তু আপনার পক্ষেই বিবেচনামূলক ক্ষমতাটা প্রয়োগ করবে। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। এই অর্থাৎ তাহলে আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, রিটেনে আসতে পারে। আপনারা 22 নম্বর ধারাটা ঠিক মতন পড়বেন, এই 22 নম্বর ধারা উদাহরণটা পড়বেন। ক্লিয়ার করেন না স্যার। হ্যাঁ, এই যে শেষ দেওয়া যাইতে পারে যেটা, এটা আরেকটু ক্লিয়ার করলে সুবিধা। মানে ধরেন এখানে যেটা বলা হচ্ছে যে বিবেচনামূলক ক্ষমতা যিনি মামলার বাদী তার পক্ষে মানে আদালত প্রয়োগ করবে, কখন প্রয়োগ করবে, দুটো শর্ত। একটা শর্ত হচ্ছে যে সে ওই চুক্তিতে তার যে কাজ করার কথা আছে সেই কাজের উল্লেখযোগ্য অংশ তিনি মানে অনেকটাই কাজ সে কি সম্পাদন, তার দায়িত্ব অনেকটাই পালন করে ফেলেছে। এখন এবং যদি ওই চুক্তিটা কোনোভাবে তো তার পক্ষে যদি বলবৎ না করা হয় তাহলে তিনি ক্ষতিগ্রস্ত হবে। সেটা তো আমি বললাম আপনাকে। ধরেন আপনার নাম কি যিনি প্রশ্ন করলেন? জহুরুল হক।
মিস্টার জহুরুল সাহেব, ধরেন আপনার সাথে আমি একটা চুক্তি করলাম। কি চুক্তি করলাম? যে আপনার 100 বিঘার একটা ল্যান্ড আছে। এই ল্যান্ডটা ভেকু মেশিন দিয়ে কাইটা মনে করেন আপনার কি করতে হবে, একটা খনন করে দিতে হবে আমার। কথা ক্লিয়ার? এখন মনে করেন আপনি আমাকে বললেন যে এইটা খনন করতে হবে আপনাকে 3 মাসের মধ্যে। এখন কোনো একটা কারণে আমি মনে করেন 1 মাস পরে কাজটা শুরু করেছি, এরপরে মনে করেন কাজ আবার আটকাই গেছে। ঠিক আছে, হুম। এবার আপনি আমার বিরুদ্ধে মামলা করলেন, আপনি চুক্তিটা বাতিল করে দিলেন যে তুমি যেহেতু কাজ সঠিক সময়ের মধ্যে করতে পারো নাই, তাহলে আমি জি। চুক্তিটা কি করলাম, বাতিল। আপনি করলেন চুক্তি বাতিল, তাহলে আমি কি বসে থাকবো বলেন? আমি গেলাম কোর্টে, কোর্টে যেয়ে মামলা করলাম যে উনার সাথে আমার চুক্তি আছে, এই মুহূর্তে যদি আমার মানে চুক্তি বাতিল করে দেয় তাহলে আমার কি ক্ষতি হবে। এবং আমি তখন বললাম যে চুক্তিটা সুনির্দিষ্ট বলবৎকরণ করা হোক, অর্থাৎ আমার যে কাজ সেই কাজটা আমি করব, তিনি আমাকে পেমেন্টটা দিয়ে দেবে। কথা ক্লিয়ার? জি। এবার আপনি চিন্তা করেন, আমি তো যে বলতেছি কি যে আমি এখানে 3 ভাগের 1 ভাগ কাজ করেছি। আমি এখানে 50টা ভেকু মেশিন নিয়ে নিয়ে আসছি। আমার এখানে আসার জন্য আলাদা রাস্তা তৈরি করতে হয়েছে। আমার এখানে আহ, মানে 1 কোটি টাকা বিনিয়োগ করতে হয়েছে। তাহলে আমার যদি এই মুহূর্তে চুক্তি বলবৎযোগ্য না হয়, মানে আপনাকে যদি আমাকে চুক্তি দায়ী দায়িত্ব পালন যদি আমাকে করে আমার পক্ষে আদেশটা না দেয়, তাহলে আমার এই টাকাগুলো ক্ষতিগ্রস্ত হবে কিনা বলেন? জি হ্যাঁ। স্যার। এই যুক্তিটা দেখাইতে হবে। স্যার আমি কথা নিজেও ক্লিয়ার? ভুক্তভোগী এটার স্যার। হ্যাঁ, এরকম অনেক মামলা হয়, কোর্টে আসে। ঠিক আছে। না স্যার, আমি নিজেও ঠিকাদার তো স্যার, এই জন্য আমার এই হ্যাঁ, সংক্রান্ত বিষয় আছে। রাইট রাইট, এরকম কিন্তু অনেক কেস কেস হয়। হ্যাঁ, ওকে। তাহলে আপনাদের এখানে এখানে উদাহরণ দেখবেন, এমসিকিউ বই দেখবেন উদাহরণ দেওয়া আছে। আপনারা তো এবার বুঝছেন তো যে এমসিকিউ পড়ার সময় এরকম ডিটেল না পড়লে বার কাউন্সিলে এসে কিন্তু হঠাৎ করে কিন্তু অনেক কিছু আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, জি একটা স্যার। কথা আপনাদের একটু বলি সবাইকে, সবাই একটা বিষয় খেয়াল করেন। এমসিকিউতে কিন্তু আমাদের অনেক ধারা পড়তে হয়, কিন্তু আপনার রিটেনে লিখিত পরীক্ষায় কিন্তু আমাদের কম কম ধারা পড়তে হয়। যেখানে আমার এমসিকিউতে হয়তো আমি এই সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে পড়তে হয়েছে আপনার আছে ধরেন 28টা ধারা। কয়টা ধারা? আর 28টা। 28, কিন্তু আমি এমসিকিউর জন্য পড়বো 8 থেকে 10টা ধারা। কয়টা বলছি বলেন? 10টা। 8 থেকে 10টা স্যার রিটার্নের জন্য। এই যদি লিখিতর আপনি জন্য পড়েন ঠিক মতন ওই ধারাগুলো আলোচনা পড়বেন, আপনি উদাহরণগুলো পড়বেন, আপনি ইনশাল্লাহ প্রশ্ন কমন পাবেন। নতুন প্রশ্ন দিলেও আপনি সেটা উত্তর করতে পারবেন। আমার কথাটা কি সবাই ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এই থেকে আমি বলতেছি, তো আমার কথা আছে সেই সেই ধারাগুলোতে আমি বলেছি আপনি এমসিকিউ ধারাগুলো পড়বেন, লিখিত পরীক্ষায় কি প্রশ্ন এসেছে সেটা একটু মিলাবেন, দেখবেন সবই পারতেছেন। ওকে, নেক্সট আলোচনায় যাই। ঠিক আছে, নেক্সট আলোচনাটা হচ্ছে আমাদের ধারা 27। মনে থাকো সবার? জি স্যার। জি। এইটা একটা গুরুত্বপূর্ণ ধারা। আমি এই ধারাটা আপনাদের খুব সহজে বুঝাবো। এটা আমি এমন ভাবে বুঝাবো যে এটা কোটি টাকা দিয়েও আপনারা অন্য জায়গায় বুঝতে পারবেন না। ঠিক আছে, সেটা হচ্ছে এই, ধরেন আমি একটা উদাহরণটা দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। ক এবং খ একটি স্থাবর সম্পত্তির ক্রয়ের চুক্তি বলবৎকরণের মকদ্দমা বাদী ও বিবাদী। মানে একটা ক এবং খ এর মধ্যে একটা মামলা চলমান। ক এবং খ এর মধ্যে, হ্যাঁ, খ এর মধ্যে একটি স্থাবর সম্পত্তি ক্রয়ের চুক্তি বলবৎকরণের মকদ্দমা, স্থাবর সম্পত্তি ক্রয়ের চুক্তি বলবৎকরণের মকদ্দমা চলমান আছে। ঠিক আছে, জি স্যার। মনে করেন 1 বিঘা জমি নিয়ে, কয় বিঘা জমি? এক 1 বিঘা বিঘা। জমি। এখন এই জমিটা মামলা চলমান অবস্থায়, ঠিক আছে, অবস্থায় বিবাদী
ক গ এর নিকট বিক্রয় করে দিয়েছে। কথা ক্লিয়ার? জি স্যার। এখন গ, এইবার আপনারা কথা আলোচনা আসেন। এইখানে প্রথম কথা হচ্ছে যে গ, এই এই জমি তো একটাই নাকি? জি স্যার। তা জমি যদি একটা হয় তাহলে এক জমিকে দুই জায়গায় বিক্রি করা যাবে? না স্যার। তাহলে এখন কিন্তু প্রশ্ন উঠতেছে, তাহলে এই জমিটা কোন চুক্তিটা টিকবে? আর যদি আদালতে যদি খ জিতে যায়, মানে এই যে মামলাটা চলমান আছে, যদি এই মামলায় যদি খ জিতে যায়, তাহলে জমি তো পাবে কিনা বলেন দিন? কে পাবে? খ পাবে না? খ পাবে, খ। খ পাবে। আর যদি খ পাই, তাহলে প্রশ্ন হচ্ছে এই গ যে টাকা দিয়ে জমি কিনলো, তাহলে গ আর কি হবে? ঠিক না? আমার কথা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। এখানে তো একই জমিনে দুইটা চুক্তি, এবং তাই নিয়ে আবার মামলাও আছে। সে সেই মামলা গোয়াসের চলমান টাকা থাকা ফেরত অবস্থায়, পাবে স্যার। ক আবার গোয়ার কাছে বিক্রি করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যদি খ যদি জিতে যায়, তাহলে জমিটা তো আদালতের রায় অনুযায়ী কে পাবে? কবে স্যার, কবে? পাবে। এবার এই ক্ষেত্রে কিন্তু গোয়ার কিন্তু জমিটা পাওয়ার কোনো সুযোগ নেই, আছে না স্যার, কি? আছে? নাই। এখন প্রশ্ন, এবার সবাই খেয়াল করেন, কিন্তু জমির কিন্তু গোয়া কিন্তু গোয়া গোয়া তো টাকা দিয়ে কি করছে? টাকা দিয়ে জমি ক্রয় করেছে, রাইট? কথা বোঝেন? তাহলে গড় এখন কি হবে? এইখানে আইন বলতেছে গ যদি এই মামলার বিষয়টা, এই যে ক এবং খ এর মধ্যে যে মামলাটা চলমান আছে, যদি এইটা জেনে, মানে সে জানে যে ক এবং খ এর মধ্যে জমি সংক্রান্ত একটা মামলা চলমান আছে, ঠিক আছে, এটা জেনে যদি সে ক এর কাছ থেকে জমিটা কেনে, তাহলে গ কিছুই পাবে না। মনে থাকবে? জি স্যার, জি জি। আর যদি না জেনে, যদি আপনার সে মনে করেন জানে না যে ক এবং খ এর মধ্যে জমি নিয়ে মামলা চলমান আছে, না জেনে এবং যদি টাকা দিয়ে যদি আপনার কি করে জমিটা কেনে, সেক্ষেত্রে সেক্ষেত্রে এই গয়ের অধিকার কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না। অর্থাৎ এইখানে যদি ধরেন খ মনে করেন জিতে গেছে, তাহলে জমিটা তো আদালত অনুযায়ী আদালতের আদেশ অনুযায়ী কে পাবে? খ পাবে। আর এই যে ক যে আপনার টাকা দিচ্ছে না, কা- গ গ ককে টাকা দিচ্ছে কিনা বলেন? জি স্যার। হ্যালো, গ গ তো টাকা দিয়ে কর জি কাছে স্যার। জমি জি স্যার, কিনছে জি নাকি, স্যার। ঠিক কিনা? সেক্ষেত্রে গকে টাকা ফেরত দিতে বাধ্য থাকবে। ঠিক আছে। আর একটা ব্যাপার আছে, ধরেন যদি উল্টা হয়, মনে করেন ক এই মামলায় জিতে গেল, কে জিতে গেল? ও। ক। ক। ক জিতে গেলে তো, যদি ক জিতে যায়, তাহলে কিন্তু এই এই ক এবং গ এর মধ্যে যে চুক্তি হয়েছে, সেটা বলবৎ করতে কি কোনো বাধা থাকলো বলেন? না না। স্যার। না। এই যে ব্যাপারটা আমরা বুঝতে পেরেছেন। অর্থাৎ যদি বাদী জিতে যায়, তাহলে কিন্তু এই দ্বিতীয় চুক্তি বলবৎ করতে কোনো বাধা নেই। নেই। আর যদি খ জিতে যায়, অর্থাৎ খ কে বলেন দিন বিবাদী, রাইট? হুম। প্রথম মামলায় যদি বিবাদী। এই বেটা জিতে যায়, তাহলে কিন্তু এই দ্বিতীয় চুক্তিটা বলবৎ করাটা কি হবে? কঠিন হবে। কঠিন। ঠিক আছে, এবার আপনারা বোঝেন। এবার সবাই বোঝেন, এই যে 27 নম্বর ধারাতে বলেছে কি, যে স্থাবর সম্পত্তি চুক্তি বলবৎকরণের মামলা চলমান থাকা অবস্থায় যদি তৃতীয় কোনো ব্যক্তির নিকট যদি বিবাদী কোনো সম্পত্তি বিক্রি করে, তাহলে সে যদি মূল্যের বিনিময়ে এবং প্রথম মামলা সম্পর্কে না জেনে যদি জমিটা ক্রয় করে, তাহলে তার অধিকার কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না। তবে যদি সে জেনে শুনে করে, তাহলে সে আইনে কোনো প্রতিকার পাবে না। পাবে না। এবার এইখানে আর একটা জিনিস আপনাদের পড়াই দিই, সেটা হচ্ছে কি, এর সাথে আমরা আমাদের দেওয়ানি কার্যবিধি ধারা আদেশ 10, আদেশ 1 বিধি 10 যুক্ত আছে। সেটা কি? সেটা হচ্ছে মকদ্দমার পক্ষভুক্ত হওয়া। তাহলে প্রথম মামলাটা ছিল কাদের মধ্যে? ক এবং ক্ষয়ের মধ্যে, ঠিক কিনা? চুক্তি নিয়ে, রাইট? জি স্যার। এখন ব্যাপারটা বোঝেন, পরবর্তীতে জমিটা কিনেছে কিরা?
ক এবং গ। ক জমি বিক্রি করছে কার কাছে? গড় নিকট, রাইট। স্যার এখন স্যার ধরেন, খ বিক্রি করছে গয়ের ভিতরে স্যার। স্যার খ বিক্রি করছে গয়ের নিকট। না না ক, ও সরি, আমি এখানে বলছি বিবাদী, বিবাদী হবে ক, বিবাদী ক। স্যার উদাহরণগুলো এ বি সি ডি তে দিলে সুবিধা হয় স্যার। আচ্ছা ঠিক আছে, শোনেন, ক হচ্ছে বিবাদী, খ হচ্ছে বাদী। হ্যাঁ, শেষ থ্যাংক শেষ ইউ করি, স্যার। কথা বলেন না কেউ। হ্যাঁ, কথা সব বোঝেন। এখন এখানে জমিটা বিবাদী ক, জমিটা বিক্রি করতেছে কার কাছে? গড় নিকট। এখন আমার যেহেতু একই জমি নিয়ে মামলা চলতেছে, তাহলে গ এখন কিন্তু কি চাইবে বলেন দিন? গ চাইবে এই যে মামলা চলমান আছে, এই মামলায় কি হওয়ার জন্য? পক্ষ হওয়ার জন্য, রাইট? জি স্যার। সে চাইবে কিনা বলেন? জি স্যার। এখন আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতেছে যে তাহলে এই গ যদি পক্ষভুক্ত হওয়ার জন্য দরখাস্ত করে, সেই দরখাস্তটা কি গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য হবে না বলেন? গ্রহণযোগ্য হবে স্যার। গ্রহণযোগ্য হবে। কেন হবে? স্যার আচ্ছা, আমরা বোঝেন, আমি সহজে বুঝাই দিই, কথা শুনে। হ্যাঁ, কারণটা হচ্ছে কি, স্যার এই গত প্লিজ আমি আমি শেষ করি। হ্যাঁ শোনেন একটু, এখানে ক হচ্ছে আপনার মামলার বিবাদী, রাইট? এ তো জমি বিক্রি করে দিয়ে ওর কি আর এই মামলা চালাতে ভালো লাগবে বলেন প্রথমটা? না স্যার। ও তো দেখবে যে আমি তো জমি বিক্রি করে দিছি, এখন ওই গোয়া মামলায় জিতলো, ও পাইলো পাইলো, জমি পাইলে পাবে, না পাইলে না পাবে। ওরকম ভাবটা কি, তাই না? জি স্যার, ছেড়ে তো দেওয়া এই ভালো। জন্য এই জন্য এই জন্য এই জন্য গকে এখানে চুক্তিতে ওই মামলায় পক্ষভুক্ত হওয়ার সুযোগ দিতে হবে। কথা ক্লিয়ার? কিন্তু কথা সব বোঝেন, শর্ত আছে যে গ এই প্রথম মামলা সম্পর্কে না জেনে আপনার এই জমিটা ক্রয় করেছে। ঠিক আছে? আর একটা ঘটনা ঘটে, সেটাও আমি আপনাদের পড়িয়ে দিই, মানে সেটাও আমি আপনাদের পড়াই। সেটা বোঝেন এরকম, ধরেন ক এবং খ এর মধ্যে মনে করেন চুক্তি নিয়ে একটা মামলা চলমান আছে। ঠিক আছে? এক এক বিঘা জমি নিয়ে। ধরেন এই জমিতে গ দখলে আছে। কিসে আছে? দখলে আছে। এখন ধরেন গ পূর্বের মামলায়, ঠিক আছে, পক্ষভুক্ত হতে চাচ্ছে। বলেন এই 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 দরখাস্ত কি টিকবে না টিকবে না বলেন? ঠিক আছে কথা। আচ্ছা দেখেন, আমি আপনাকে বলি, যে জমিটা নিয়ে মামলা চলমান আছে, যাদের মধ্যে আছে, সেই জমিতে যদি অন্য কোনো ব্যক্তি যদি দখলে থাকে, তার মানে কি ওই জমিতে কিন্তু ওই লোকের একটা কি আছে? স্বার্থ আছে, আছে কিনা? স্যার স্বার্থ আছে। যখন স্বার্থ থাকে, তখন কিন্তু তার পক্ষভুক্ত হওয়ার দরখাস্তটা মঞ্জুর করতে হবে। তা মঞ্জুর না করলে কি হবে? তিনি তো ওই দখলের জন্য আবার আর একটা মামলা করবে, ঠিক কিনা? কিন্তু সেটা তো একই মামলাতে কি করা যায়? নিষ্পত্তি করা যায়, তাই না? জি স্যার। রাইট, এই জন্য তার দরখাস্তটা মঞ্জুর করতে হবে। আর যদি এমন হয় যে ধরেন তৃতীয় কোনো ব্যক্তি পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন করতেছে, কিন্তু ওই জমিতে তার কোনো স্বার্থ নাই, সে দখলেও নাই, ঠিক আছে, জি তাহলে স্যার। কিন্তু আপনার তাকে পক্ষভুক্ত করার কোনো সুযোগ নাই। নাই। আছে? নাই, দ্যাট ইজ না দ্য স্যার। পয়েন্ট। এখন এইটা আমাদের এবার যে জুডিশিয়াল সার্ভিসে যে প্রশ্ন হয়েছে, ঠিক আছে, এই জুডিশিয়াল সার্ভিসে এই প্রশ্নটা পরীক্ষায় আসছে, বুঝছেন? এবার আমার আমার যতটুকু ধারণা, যে এই আদেশ 10 বিধি, আদেশ 1 বিধি 10, হ্যাঁ, বিধি দোষ। এইখান থেকে আপনার আহ হচ্ছে কি বলে এটা, আপনার হচ্ছে পরীক্ষা পরীক্ষা আসতে পারে স্যার। হ্যাঁ, এটা কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো এইটা আমার বইয়ে, ঠিক আছে, এটা আমি আমার বইয়ে, এবারে যে আপনারা যে নতুন বই যারা কিনেছেন, ঠিক স্যার আছে। একটা প্রশ্ন, ভাড়াটিয়া যদি থাকে তো ভাড়াটিয়াকে তো মনে হয় পক্ষভুক্ত করা লাগবে না, কারো পক্ষে ভাড়াটিয়া যদি থাকে। আচ্ছা, ভাড়াটিয়ার বিধানটা আলাদা একটা বিধান আছে। হ্যাঁ, ভাড়াটিয়াকে লাগবে
না, ভাড়াটিয়া তো দাবি করতেছে না যে আমি আমি এটার মালিক। সে সে দাবি করতেছে যে দখলে পক্ষভুক্ত করা লাগবে। শোনেন, একটা কথা শোনেন, পক্ষভুক্ত করা লাগবে আর কেউ পক্ষ হিসেবে যুক্ত হতে চাচ্ছে, দুটো কথা কিন্তু এক না। এক বলেন এক। না স্যার। আমি পড়াচ্ছি পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন করতেছি, আমি ওইটা নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, তো দেখেন আমাদের এবারের যে জুডিশিয়াল সার্ভিসে যে প্রশ্ন আসছে, ঠিক আছে, তার মধ্যে একটা প্রশ্ন এরকম আছে। আহ আপনাদের দেখাই। এই যে একটা প্রশ্ন আইছে আর কি, জেড জমি বিক্রয়ের চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের উদ্দেশ্যে বি এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা চলাকালে বি বি মানে কি, বি বলেন দিন বিবাদী, রাইট, জি স্যার। সম্পত্তিটি সি এর অনুকূলে হস্তান্তর করেন। সি কি আগের মামলার পক্ষ ছিল? না। না স্যার। না। এখন বি যেহেতু বি আগের মামলার বিবাদী, বি সম্পত্তিটা দিতেছে কার কাছে? সির কাছে। তাহলে বি কি এখন আর মামলা চালাবে না? না। ও তো এখন যে কি গুম পড়ে থাকবে, মামলা জিতলেও ওর লাভ নেই, হারলেও ওর আর কোনো লেওয়া লস লাগবে। নেই, আছে? না। শিখে না দিয়ে স্যার। দিছে। রাইট। এই জন্য সি এখন, সি চাচ্ছে কি, সে চাচ্ছে এখন সে পক্ষভুক্ত হতে চাচ্ছে। তাহলে সি যে পক্ষভুক্ত হতে চাচ্ছে, তাহলে দরখাস্তটা মঞ্জুরযোগ্য না মঞ্জুরযোগ্য না বলেন? মঞ্জুর করা যাবে স্যার। রাইট। এইটা প্রশ্ন আইছে আর কি পরীক্ষা। হ্যাঁ, যদি জেনে শোনেন কিনে প্লিজ। হ্যাঁ, এটা কিন্তু অনেক জটিল বিষয়, আইনি অনেক জটিল ব্যাখ্যা আছে, ঠিক আছে। আর আমার কথা হচ্ছে যে আইন পাঠে যা লিখছি আমি, বুঝছেন, এটা কিন্তু আমার মানে যে আমি আমার মন গড়া মতন করে লিখে দিয়েছি ব্যাপারটা কিন্তু তা না। ওয়াল আর সাপোর্টেড বাই এ রেফারেন্স। হ্যাঁ, এই রেফারেন্সের মাধ্যমে সাপোর্টেড। সো আপনারা বাজারে যে বই পড়েন না কেন, ঠিক আছে, আপনারা যে বই পড়েন না কেন, সেই বইটার লেখার মান আপনারা অবশ্যই বিবেচনা করবেন, দেখবেন, ঠিক আছে। কারণ কি, আমরা মনে করতেছি কি, আমরা সবকিছু সহজ চাই। এই যে ব্যাপারটা আমি আপনাদের বুঝালাম, আপনাদের কাছে মনে হয় কি এটা এত সহজ জিনিস? এটা এত সহজ না, না স্যার। ঠিক আছে। জটিল 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 আইনি ব্যাখ্যা আছে, ঠিক আছে। জি স্যার। তো মন্থন সুতরাং করতে আর একটা ব্যাপার আপনারা সবাই খেয়াল করবেন, একটা বিষয় যখন আপনি পড়বেন, তখন ওই বিষয়টার আপনি পূর্ণাঙ্গ পড়বেন। ইয়েস। পূর্ণাঙ্গ পড়বেন কেন পড়বেন? কারণ ওই বিষয়ের উপরে পূর্ণাঙ্গ পড়লে হবে কি, যদি প্রশ্নটা যদি ভিন্নভাবেও আসে, আপনি কিন্তু জি। উত্তর করতে পারবেন। আর যদি আপনি পূর্ণাঙ্গভাবে না পড়েন, তাহলে হবে কি জানেন, ও যদি প্রশ্নটা অন্যভাবে আসে, তাহলে আপনি আর উত্তর করতে পারবেন না। আমি আমার বইয়ে ধরেন হ্যালো। আমি লিখছি ধরেন আপনার কাছে এইটুকু, এই যে জিনিসটা, তো জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে এই এই যে এই 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 পুরো জিনিসটা আমি এখানে ব্যাখ্যাটা দিয়েছি, যেন ওইটা বাদে যদি অন্যভাবেও প্রশ্ন আসে, আপনি যেন উত্তর করতে পারেন। কথা ক্লিয়ার? সো জি এইটা স্যার। মাথায় রাখবেন। তো আমরা আজকে আপনাদেরকে পড়ালাম চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের অধ্যায়টা, ঠিক আছে। আমরা এখান থেকে যে সিদ্ধান্ত নিলাম, আমরা এই অংশ থেকে তাহলে কি কি পড়বো, ধারা 12, 21, 21-এর ক, ঠিক না? হুম। জি স্যার। 12, 21, 21-এর 21-এর কিসের ক? গ, 29, ঠিক আছে, 27, ঠিক আছে, আর একটা কি বললাম, 22, রাইট। 22। জি স্যার। এইগুলো 19। পড়বেন আপনারা, এইগুলো 22 পড়বেন 19 এবং স্যার। হ্যাঁ, হ্যাঁ, 29, 29, 29, 19 একসাথে আসকি, 19। 29, 19 একসাথে, এইগুলো পড়তে। এখন দেখেন, এর মধ্যে আমি যতটুকু বুঝলাম যে আপনাদের এখানে মোটা দাগে আপনাদের ধারা 12 এবং 21-এ যে পয়েন্টগুলো আছে, এইটাই মূলত আপনাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক কিনা? জি। বাকিগুলো জি কি স্যার। মুখস্থ করার জিনিস বলেন? না স্যার। না। তাহলে আপনি 12 আর 21টাই বেশি বেশি করে পড়বেন, বাকিগুলো রিডিং পড়বেন, এমসিকিউ থেকে পড়বেন, রিটেন বই থেকে পড়বেন, প্রশ্নগুলো সমাধান করবেন, ঠিক আছে। তাহলে কিন্তু এই জি অধ্যায় আপনার স্যার। হয়ে গেল। সুতরাং আপনারা যদি আপনারা মনে করতেছেন আইন পাঠে তো অনেক অনেক প্রশ্ন লেখা আছে, কতগুলো প্রশ্ন পড়বো, এগুলো কিন্তু ভুল ধারণা। আপনারা আমার সাথে আহ, যদি যুক্ত থাকেন, আপনারা দেখবেন আপনারা এই সব মিলে এই 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 সুনির্দিষ্ট প্রতিকার আইনের জন্য আপনার 10 পেজ পড়া লাগবে। কয় পেজ বলেন? 10 10 পেজ। পেজ। 10 পেজ। তো 10 পেজ তো আপনি এমনি পড়বেন, রাইট, ঠিক কিনা? আমি যে আজকে আপনাদের বললাম, আপনারা এগুলো দাগাই নিয়েছেন না বইয়ে? হুম। জি স্যার। এই তো ওই তো আপনি ওইগুলোই পড়েন, দেখুন ওই এইগুলো পড়া মানে কি, সব পড়া হয়ে গেছে কিন্তু, আর বুঝছেন। বইগুলো আসে নাই এখনো কেন স্যার? কালকে হ্যাঁ, দিলাম বই টাকা। বই চলে যাবে, নাহলে আপনারা আমাকে আমাকে পার্সোনালি, এটা আমার ফোন নাম্বার,
ঠিক আছে, আমাকে মেসেজ দিবেন, কল করবেন, হ্যাঁ। স্যার এটার কি ভিডিও কি স্যার রেকর্ডিং আছে স্যার? স্যার এই ভিডিওটা এইটার আমার ক্লাসের রেকর্ডিংটা, ভিডিওটা রেকর্ড, এই ক্লাসটা রেকর্ডেড ক্লাস, ঠিক আছে। আমরা এই রেকর্ডিংটা আমি দিয়ে দিব। আর কথা হচ্ছে, যারা যারা আপনারা ভর্তি হতে চান, তারা তারা আপনারা আগামীকালকের ভিতরে ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে। ভর্তি হতে যোগাযোগ করবেন এখানে, হ্যাঁ, যোগাযোগ করুন, ওকে। আর আছে, আপনারা যদি ভর্তি হতে চান, এই আমার নাম্বারে টাকাটা বিকাশ করবেন স্যার ছয় স্যার হাজার একটা টাকা ছোট প্রশ্ন ছিল স্যার। তাহলে একটু শেষ করি আমি, হ্যাঁ। এরা বিকাশ জি করার জি। পরে ছবি তুলে ছবি তুলে এই যে এই নাম্বারে 660620, এই নাম্বারে আপনারা ওই হোয়াটসঅ্যাপে ওই ছবি, আপনি যে টাকা দিছেন ওইটার ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দিবেন। তাহলে আমরা আপনাদেরকে এই এই অনলাইন গ্রুপে ওই যে ক্লাসটা চলতেছে, ক্লাসটা চলমান থাকবে। আপনারা আমাদের এখানে ভালো সার্ভিস পাবেন, ক্লাসে পরীক্ষা পাবেন, রেকর্ডেড ক্লাস পাবেন। এগুলো আপনাদের বলা লাগবে না, কারণ কি আমি তো 12-14 বছর ধরে তো এই ছাত্রছাত্রী পড়াইছি, ঠিক আছে। জি তো জি কিভাবে আপনাদেরকে আমার প্রিপেয়ার করে দিতে হবে এইগুলো জি আমরা জানি। তবে আপনাদের মতামত আমি নিব, আপনারা আমাকে বলবেন যে স্যার আমরা এই জিনিসটা চাচ্ছি, বলেন। স্যার। স্যার জোহর বলছিলাম স্যার, আমি তো স্যার ওই বাদ দিয়ে দিয়ে পড়ে স্যার পাই গেছি এমসিকিউ, এখন তো দেখতেছি বেশি বেশি পড়তে হবে। আপনার এমসিকিউতে কিন্তু, আমি আবার বলতেছি, এমসিকিউতে কিন্তু আপনার কম, মানে ধারাগুলো কম পড়তে হয়। সরি, মানে রিটেনে ধারাগুলো কম পড়তে হয়, এমসিকিউতে আচ্ছা, ধারাগুলো বেশি পড়তে হয়। কারণ কি তো এমসিকিউতে অনেক ছোট 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 জায়গা থেকে প্রশ্ন আসে, হ্যাঁ। কিন্তু রিটেনে কিন্তু তা না। রিটেনে আমি আপনাদের যে ধারাগুলো বলবো, সে ধারার যে টপিকস গুলো পড়বো, আপনি জি এইগুলোই পড়বেন। আর আশা করি এইগুলো পড়লে হবে, ঠিক আছে। আর আচ্ছা, ড্রাফটিং নিয়ে কোনো কথা নেই, ড্রাফটিং আমরা ভালো করে পড়াবো, ঠিক আছে। ড্রাফটিং নিয়ে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। পাঁচটা ড্রাফট আপনারা 5টা ড্রাফটিং শিখলে আপনারা হ্যাঁ 50টা ড্রাফটিং করতে পারবেন, ইয়েস ঠিক আছে। সেটা আমি দেখাই দিব আপনাদেরকে। আপনারা একটা পড়া অবস্থা আর একটা নিয়ে চিন্তা করে রাত্রে ঘুম নষ্ট করেন না, আচ্ছা। বরং এখন একটু বেশি করে ঘুমানোর চেষ্টা করেন, যেন মাথা ফ্রেশ থাকে, বলেন। স্যার যারা এমসিকিউ তে হ্যাঁ, বলেন। বার স্যার কাউন্সিলিং স্যার, আমার আমার প্রশ্নটা ছিল স্যার হচ্ছে দেওয়ানি কার্যবিধিতে আমরা 10 এবং 11 ধারায় মানে রেস জুডিকাটা সাব জুডিস সম্পর্কে জানি। আর ফৌজদারি কার্যবিধিতে 403-এ হচ্ছে ডবল ডাবল জিওপার্ডি। জেপার্ডি। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে একই বিষয় নিয়ে যদি কেউ একটা মনে করেন ফৌজদারি মামলা করলো টাকা উদ্ধারের জন্য, যে কোনো কারণে সে ওখানে হারে গেল, সে আবার দেওয়ানি মামলা করতে পারবে কিনা এক্ষেত্রে? হ্যাঁ, এই যে পারবে। এক্ষেত্রে ওই রেস জুডিকাটা বা সাব জুডিস বা না দোবারের না দোষ। না 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 না, সেটাতে কোনো প্রয়োগ নেই। ইভেন আচ্ছা ইভেন এটাও আছে, আইনটা আরো শোনেন। একটা ফৌজদারি মামলা চলমান থাকা অবস্থায় ওই একই বিষয় নিয়ে দেওয়ানি মামলা চলতে কোনো আইনি বাধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। শেষ এটা কথা, আমার একটা কনফিউশন ছিল আর কি, কারণ অনেকগুলো কনফিউশন ধারা শেষ করে দেখতেছি। দিলাম। তো জি আপনারা যারা যারা ভর্তি হতে চান, তারা তারা দয়া করে আগামীকালকের ভিতরেই আপনারা ভর্তির প্রক্রিয়া শেষ করবেন। নেক্সট ক্লাসটা হবে আমাদের বুধবার, অনলাইনে ক্লাস হবে। আমি আবার আপনাদের লিঙ্কটা দিয়েছি, যারা যারা ভর্তি হতে চান তারা তারা ওই লিঙ্কটা কি করবেন, ওই 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 ফর্মটা ফিল আপ করবেন, গুগল ডকের ফর্মটা দিয়েছি করবেন। অথবা আমাদের যে অফিসিয়াল নাম্বার, এই নাম্বারটাও আছে স্যার নাম্বারটা স্যার একটা বিষয়ে জানা ছিল স্যার। বলেন, সেটা হলো হ্যাঁ, স্যার, এখানে বলুন। আমাদের আমাদের হচ্ছে মানে কোন কোন দিন কোন সাবজেক্টের উপরে ক্লাসটা হবে এবং কোন দিন হচ্ছে এক্সাম গুলো হবে, এটার জন্য যদি একটা আউটলাইন দিতেন স্যার। ভাই আমি আপনাদের বলি, যারা ভর্তি হয়েছে বুঝছেন, তাদের রুটিন দেওয়া আছে। আপনারা যারা অনলাইনে করবেন, আমি লিখে দিচ্ছি এখানে, হ্যাঁ, সবাইকে আমি লিখে দিচ্ছি, সবাই এটা নেন। অনলাইন ক্লাসটা, অনলাইন ক্লাস, ঠিক আছে, সোমবার অনলাইন ক্লাস রুটিন, ঠিক আছে, সোমবার বুধবার রাত 9টা হতে 11টা 30, ঠিক আছে। তারপরে হবে হচ্ছে আপনার বুধবার রাত 9টা হতে 11টা 30। আমি আরো একদিন দিব, মানে আমি সপ্তাহে আরো একদিন দিব, সেটা আমার
হয় মঙ্গলবার হবে, না হলে হচ্ছে সুবিধা আহ, রবিবার হবে, বুঝছেন? তো এইটা যে কবে হবে আমি এখন এটা নির্ধারণ করি নাই। এইটা আর আমাদের কথা হচ্ছে, এখন আমরা যে কোর্সগুলো চলমান যেটা আমাদের আছে সেটা হচ্ছে এই, মানে আমি এক একটা করে সাবজেক্ট শেষ করব। সামনে বুধবার দিনকে আমি সুনির্দিষ্ট পত্রিকার আইনটা পড়াই শেষ করে দেব। ঠিক আছে, কথা ক্লিয়ার? আমরা যদি রবিবার জি যদি স্যার। পড়াই, রবিবার হয়তো রবিবার রাত 9টায় দেবো হয়তো বা 9টায়, 9টা হতে 11:30। ঠিক আছে, কারণ আপনাদের সময় কতদিন আছে বলেন দিন? মাত্র 1 মাস 10 দিন। তো আপনারা যদি না পড়ে শেষ করতে পারেন তাহলে আপনারা কবে কি করবেন? আপনারা বিষয়গুলো বোঝেন, হ্যাঁ সিরিয়াসলি নেন। ঠিক আছে, সো আপনারা ক্লাস, স্যার ভালো পড়ায় কিনা, খারাপ পড়ায় কিনা, ভালো মানুষ কিনা কি খারাপ মানুষ কিনা, এগুলো টেস্ট করতে করতে তো আপনাদের টাইম শেষ। এখন অনেকে মনে করে কি, স্যার আমরা তো 1 মাস 10 দিন পড়বো, এই জন্য স্যার 6,000 টাকা। ভাই আপনি কয় মাস পড়লেন সেটা কোনো বিষয় না, আপনি কত ঘন্টা পড়লেন সেটাই গুরুত্বপূর্ণ। কথা ক্লিয়ার? আমরা ইন জেনারেলি আপনাকে একদিনে 1.5 ঘন্টা ক্লাস নিই, কিন্তু এখন আমি আপনাকে ক্লাস নেবো কত ঘন্টা? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা তাহলে স্যার। এখানে এখানে 1 ঘন্টা করে বেশি আছে না? জি স্যার। এইগুলো বুঝতে হবে আর কি, ছেলেমেয়েরা এগুলো কিন্তু বুঝতে চায় না। ওরা মনে করে কি যে তাহলে 1 মাসে এত টাকা কেন? আরে আপনাকে তো পুরো কোর্সটা আমার শেষ করতে হবে নাকি? ঠিক কিনা? জি স্যার। জি স্যার। তো ওকে আমি কথা বলা শেষ, কেউ কোনো প্রশ্ন করবে না হলে আমি শেষ করবো। কারো কোনো প্রশ্ন এনি করছেন? নাই স্যার। ওকে, তো ঠিক আছে, জি স্যার। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসেন। আসসালাম।